আমাদের সাধের কলকাতা শহরের বুকের ভেতর এমন অনেক গলি আছে যেগুলোকে গলি বলা ভুল। সেগুলো যেন সময়ের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা এক একটা পৃথিবী। এদের প্রত্যেকের নিজস্ব একটা জগৎ আছে, আছে লুকোনো গল্প। দক্ষিণে চৌরঙ্গি, উত্তরে কলেজ স্ট্রিট, এদিক ওদিক ট্রাম আর রিক্সা চলাচলের মধ্যেও কিছু কিছু জায়গা আছে যেখানে পৌঁছলে মনে হয় সময় যেন সেখানে থমকে গিয়েছে। ঠিক তেমনই এক জায়গা মটলেন। সেদিন সন্ধ্যায় কলকাতার আকাশ কুয়াশায় ঢাকা। পাটকাঠির মতো সরু রোদের রেখা কুয়াশার আড়ালে মিলিয়ে গেছে বহু আগেই। রাস্তার গ্যাসবাতিগুলো তখন ধীরে ধীরে জ্বলে উঠছে। আমি আর কিশোরী প্রেসিডেন্সি কলেজের দিকে একটা কাজ সারতে গিয়েছিলাম। তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল। তখনই বাড়ি ফেরার তাগিদ অনুভব করলাম না। কিশোরীকে বললাম, এই চলো তারানাথের কাছে যাই। অনেক দিন নানান ঝামেলায় সময় হয়নি। আজ যখন তাড়াতাড়ি ছুটি পাওয়া গিয়েছে তখন সেটার সদ্ব্যবহার করি, চলো। কিশোরী বাধ্য ছেলের মতো মাথা নাচিয়ে সম্মতি জানাল। আর দ্বিরুক্তি না করে দুজনে এক লাফে চলন্ত ট্রামে চেপে বসলাম। গন্তব্য মটলেন। মটলেন ঢোকার মুখে নিজেদের প্রাথমিক কর্তব্যটি সেরে নিলাম। এখন মাসের শেষ, কাজেই পকেটের রেস্ত অনুযায়ী তেলে ভাজা আর সিগারেটের প্যাকেট বাগিয়ে নিয়ে প্রায় অন্ধকার গলিটায় প্রবেশ করলাম। আশেপাশের বাড়িগুলোয় সময়ের পলেস্তারা পড়েছে। গলির একদম শেষ মাথায় তারানাথের বাড়ি। একতলা বাড়িটার পাথরের কার্নিশে তখনও দেখি দুটো কাক বসে আছে। টিনের সাইনবোর্ডে লেখা তারানাথ জ্যোতির্বিনোদ সামান্য ডান দিকে কাত হয়ে রয়েছে। বাইরের দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, এসো ভেতরে এসো, খোলা আছে। এই ভোর সন্ধ্যায় আবার কে এলো? আমরা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলাম। ঘরে ধূম্রাভ আলো জ্বলছে। অচেনা এক ধূপের গন্ধ কেমন যেন আবেশে জড়িয়ে ধরল। আমাদের চিরপরিচিত তক্তপোষ্টির উপর স্বমহিমায় বসে রয়েছেন তারানাথ। আরে তোমরা যে, হ্যাঁ, এতদিন পরে মনে পড়লো বুড়োকে তাহলে? স্বাগতম স্বাগতম। আপনার কাছে অনেক আছে, কিন্তু আমাদের কাছে সেই জিনিসটার খুব অভাব কিনা, তাই। কি জিনিস? আগে সময়। এই একটা জিনিস আপনার কাছে অফুরান, কিন্তু আমাদের কাছে বড়ই সীমিত ঠাকুরমশাই। তাই আর চাইলেও আশা হয়ে ওঠে না। আপনার মতন মানুষের সান্নিধ্য আমরাও কি কম মিস করি? আহা ঠাকুরমশাই, চটলেন নাকি? কিশোরীর এই স্বভাবটা আর গেল না। সুযোগ পেলেই ও তারানাথকে খোঁচা দিতে ছাড়ে না। আবার তারানাথের গল্পের সবচেয়ে গুণমুগ্ধ শ্রোতাও বোধ করি সেই। আমি ওদের দুজনের এই বাকযুদ্ধ বেশ উপভোগ করি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রোসো, আজ চারই নেই, তোমাদের জন্য একটু চা বানাই। কথা বলতে বলতেই তারানাথ উঠে অন্দরে চলে গেল। আমরা চৌকির একপাশে গুছিয়ে বসলাম। ঘরের ডান দিকের দেওয়ালে কিছু পুরনো কাঠের তাক, তাতে নানান বিষয়ের বই, গুটি কয়েক নীলাভ কাচের শিশি, একটা ছোট কালীমূর্তি। অপর প্রান্তে এক কোণে কালীঘাটের একটা পুরনো ছবি, সাদা কালো, অথচ তার কপালে লাল টিপ আঁকা। চারিদিকে চোখ বুলিয়ে আমি কিশোরের দিকে ঘুরে কপট রাগ দেখিয়ে বললাম, এ কেমন কথা কিশোরী? বুড়ো মানুষটার পিছনে না লাগলে কি তোমার চলে না? ওইটাই তো মজা। বুড়োকে একটু না তাতালে ভালো গল্প বের হয় না। ও তুমি বুঝবে না। আমি তো তোমার থেকে অনেক আগে থেকে বুড়োকে চিনি। আরে তাই বলে। আমার কথা শেষ হওয়ার আগেই তারানাথ ঘরে প্রবেশ করল। তার হাতে ধরা জরাজীর্ণ একটি কাঠের ট্রে, তার উপর 3টি ধূমায়িত পেয়ালা। আমাদের জন্য তারানাথ নিজের হাতে চা বানালো। এ বড় একটা ঘটনা। চৌকিতে পুনরায় বসতে বসতে তারানাথ বলল, এখন চাই আমার একমাত্র নেশা। তন্ত্র সাধনা প্রায় ছেড়েই দিয়েছি, কিন্তু এই চায়ের ধূসর ধোঁয়ার মধ্যেই অনেক অদৃশ্য জিনিস দেখি। কত রকম নকশা, পুরনো দিনের কত স্মৃতিকথা যে মনে পড়ে। কিশোরী আমার দিকে আর চোখে চাইল। তার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা, যেন বলতে চায়, দেখলে তো,
খোঁচা দিয়ে কেমন তারানাথের একেবারে ভিতরে ধাক্কা দিয়ে ছেড়েছে। এবার নতুন গল্প বেরিয়ে এলো বলে আমি তারানাথের দিকে ফিরে বললাম, আপনার পুরনো দিনের স্মৃতি কথা শুনতেই তো আমাদের ছুটে আসা। তা আজ কোন গল্প শোনাচ্ছেন? মনটা কয়েকদিন যাবৎ তেমন ভালো নেই, বুঝলে। কেন ঠাকুরমশাই? রঘুবীর এই গলিতেই আমার 4-5টা বাড়ি আগে থাকতো। আমার চেয়ে বয়সেও বোধ করি বছর 3-এর ছোটই হবে। গত পরশু বেচারা চলে গেল। ও, তা শরীর খারাপ হয়েছিল বুঝি? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তারানাথ ঘুরিয়ে আরেকটা প্রশ্ন করল। তোমরা কি কখনো নিমতলা শ্মশানে গিয়েছো রাতের বেলা? দিনের বেলায় পাশ দিয়ে হেঁটে গেছি অনেকবার নানান কাজে, কিন্তু রাতে না। নিমতলাকে আজকে যেমন দেখছো তেমন কিন্তু ছিল না। প্রকৃত নজরদারি আর নিয়ম শৃঙ্খলার অভাবে নিমতলা একটা সময় বিভীষিকাময় হয়ে উঠেছিল। নানা অতিলৌকিক ও তন্ত্রক্রিয়ার পীঠস্থান হয়ে উঠেছিল। এক সময় শুধু শ্মশান ছিল না, ছিল এক ধরনের সীমান্ত। আমাদের এই দুনিয়া আর অন্য দুনিয়ার মাঝে যোগসূত্র। অনেকেই জানে না সেখানে এক সময় ছিল অঘোর বট। অঘোর বট কি জানো তো? অঘোর দর্শন অনুসারে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হলে মৃত্যু ভাবনাকে জয় করতে হয়। বট গাছ সেই মধ্যপথ, জীবন্ত কিন্তু স্থির, মাটি ও আকাশের সেতুবন্ধ। অঘোর সাধকরা নির্জনতা, শ্মশান এবং প্রাকৃতিক শক্তির মধ্যে দিয়ে জীবন, মৃত্যু, পুনর্জন্মের সত্য উপলব্ধি করেন। বটগাছ এই সাধনার এক কেন্দ্রীয় প্রতীক। শুনেছি নিমতলার সেই বটগাছের তলায় রাত নামলেই এক ছায়া নাকি প্রায়ই দাঁড়িয়ে থাকত। আর একবার এক বিধবা, তার নাম ছিল রজনীবালা, সে এলো আমার কাছে। তার বাসা ছিল নিমতলা শ্মশানের একদম গা লাগোয়া। এসে বলল ওর বাড়ির নিচে কেউ কাঁদে, মাটির তলায়। আহা, ঘটনাটা গোড়া থেকে বলুন না। সামনে চায়ের পেয়ালায় ধোঁয়া ঘুরছে, সেই ধোঁয়ার পানে কয়েক পলক তাকিয়ে তারপর আমাদের দিকে ঘুরে তারানাথ বলল, তোমরা কি সত্যিই জানতে চাও কি হয়েছিল সেবার? হ্যাঁ হ্যাঁ, শুনতে চাই। চায়ের কাপে একটা আলতো চুমুক দিয়ে তারানাথ বলল, তবে শোনো, এই গল্প শুধু একটা ঘটনা নয়, এই গল্প এক অভিশাপের। সেই অর্থে এটাতে তোমরা হয়তো তন্ত্র মন্ত্র অতিলৌকিকতা পাবে না, কিন্তু আশা করি তোমাদের মন্দ লাগবে না। তারানাথের বসার ঘরটা এমনই যে মনে হয় সেখানে যেন মাঝে মাঝে সময় এসে থমকে যায়। ঘরের প্রতিটি জিনিস, প্রতিটি শব্দ, এমনকি চায়ের কাপে ধোঁয়ার কুণ্ডুলিও যেন এক একটা এমন বৃত্ত তৈরি করে যার ভেতরে একবার ঢুকলে আর সহজে ফেরা যায় না। মোহিত হয়ে থাকতে হয় তারানাথের গল্পে। তারানাথ কাঁধের ওপর চাদরটা আরেকটু টেনে নিয়ে বলল, আমি তখন বয়সে তরুণ, তবে তন্ত্রে প্রবল। নানা শ্মশানে ঘুরে বেড়াই। সেই সময় এমন এক সাধনা করছিলাম যেটার নাম অনেকেই মুখে আনে না, অসিততন্ত্র। অসিততন্ত্র একটি প্রাচীন তান্ত্রিক শাস্ত্র যা হিন্দু তান্ত্রিক দর্শনের অন্তর্গত। মূলত কালীতন্ত্র বা শাক্ততন্ত্র শ্রেণীর অন্তর্ভুক্ত এবং দেবী উপাসনা ও সাধনার সঙ্গে জড়িত। এটি একটি গভীর গূঢ় তন্ত্রগ্রন্থ যা দেবী কালীর ভয়ঙ্কর এবং মহাজ্ঞানময় রূপকে উপলব্ধি করে জীবন, মরণ এবং মুক্তির তত্ত্বকে বিশ্লেষণ করে। অসিত শব্দের অর্থ জানো? কালো বা অন্ধকার। এই শাস্ত্রে তা দেবী কালীকে নির্দেশ করে, যিনি তামসিক শক্তির অধিষ্ঠাত্রী দেবী। গুরু ছাড়া তন্ত্র সাধনা ব্যর্থ, এই বোধও অসিত তন্ত্রে গেঁথে দেওয়া হয়েছে। আবার অঘোর তন্ত্রেও এর ছাপ রয়েছে। অসিত তন্ত্র আজও তান্ত্রিকপন্থী সাধকদের জন্য প্রামাণ্য গ্রন্থ।
যদিও এর বহু অংশ এখন লুপ্ত বা এখনো দুর্বোধ্য, কিন্তু কিছু পুঁথি ও তার ব্যাখ্যা তন্ত্র গবেষকদের হাতে আছে। তারা সেটা নিয়ে আজও কাজ চালিয়ে যাচ্ছেন। তা তখন কালীঘাটে এক গুরু ছিলেন, এই অসিত তন্ত্রে পারদর্শী। তিনি বলতেন, আমরা স্তব্ধ হয়ে শুনছিলাম। সময় যে নিজের খেয়ালে বয়ে চলেছে সেদিকে আর তখন কোনো হুঁশ নেই আমাদের। তারানাথ বলে চলল, এক সন্ধ্যায় সেদিন মটলেনের এই বৈঠকখানাতেই বসে রয়েছি। তখন এই বাড়ির রং ছিল উজ্জ্বল হলুদ, চারিদিকে ফুলের বাগান, আলাদাই জৌলুস ছিল সেই সময়। আমি তখন নিয়মিত শ্মশানে যাই, নির্জনে সাধনায় বসি, আর সময় পেলে বাসায় বসে অন্যের কোষ্ঠী বিচার করি। সেই সময় এক মহিলা এলো, বিধবা, বয়স ওই 30-32-এর আশেপাশে। পান পাতার মতন সুন্দর মুখ, কিন্তু দু চোখে যেন গভীর ভয়ের ছাপ। নাম বলল রজনীবালা দাসী। স্বামী মারা গেছেন কয়েক বছর হলো। একাই থাকতো নিমতলার পাশে একটা পুরনো ভাড়া বাড়িতে। কাজ করত একটা সেলাই কারখানায়। তবে ঘরের নিচে নাকি রাত 12টা বাজলেই কেমন এক কান্নার শব্দ শোনা যায় প্রতি অমাবস্যায়। আপনি বিশ্বাস করেছিলেন? প্রথমটায় ভেবেছিলাম রজনীর মনের ভুল। সমস্ত মেয়ে একা থাকে, নানান চিন্তায় মগ্ন থাকাটাই স্বাভাবিক। বর্তমানের হতাশা আর ভবিষ্যতের অনিশ্চয়তা, হয়তো তারই প্রতিফলন স্বরূপ সে ওই শব্দ শুনে থাকবে। কিন্তু বারংবার তার কণ্ঠের দৃঢ়তা শুনে মনে হলো যে সে হয়তো ঠিকই শুনেছে। মনস্থির করলাম একদিন যাব তার বাসায়। দিন 3 বাদেই ছিল অমাবস্যা, খুবই প্রশস্ত দিন। তা আমি গেলাম রজনীবালার বাড়ি। নিমতলা শ্মশান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটা একতলা পুরনো বাড়ি। অনেকগুলো ঘর থাকলেও তাদের 2-3টে বাদে বাকিগুলো আর ব্যবহারযোগ্য নেই। রক্ষণাবেক্ষণের অভাবে হাল বড়ই খারাপ। তা বাড়িওয়ালা পরিবার নিয়ে থাকে তার পৈতৃক ভিটে বিহারের ভাগলপুরে, সেখানেই কাজকর্ম করে। এখানে সে বহু বছর আসেনি। স্থানীয় এক বুড়ো একটু আধটু দেখাশোনা করত, সেও মারা গিয়েছে বছরখানেক আগে। সেই থেকে এই বাড়িটা নাকি ফাঁকাই পড়েছিল। রজনীবালা সস্তায় পেয়ে এখানে এসে উঠেছে কয়েক মাস আগে। ঘন বাঁশঝাড়ের পাশ দিয়ে একটা সরু রাস্তা বেয়ে আমাকে পৌঁছতে হলো বাড়ির সদর দরজায়। বাড়ির পেছনে পাশাপাশি গোটা 3 তাল গাছ আর সুপারি গাছ রয়েছে কয়েকটা, বাকিটা ঝোপঝাড়ে ভরা। অনেকদিন আশপাশটা পরিষ্কার করা হয় না, সেটা দেখেই বোঝা যায়। তা ঘরের ভিতরে পলস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায়, নিচে স্যাঁতস্যাঁতে মেঝে। খুবই সাধারণ মানের জীবনযাত্রা রজনীর, তেমন বাহুল্য কিছুই নেই। ঘরে একটা পর্দাহীন জানালা, তার সামনে একটা পুরনো তক্তপোষ পাতা, পাশে একটা লড়ঝড়ে আলনা কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে, রজনীরই কয়েকটি দৈনন্দিন পোশাকের ভার নিয়ে। আলনার পাশে দেওয়ালে ধূসর একটা ছবি টাঙানো রয়েছে, তার উপর ময়লা আর ঝুল জমে সেটাকে আরো বয়স্ক করে তুলেছে। সম্ভবত বাড়িওয়ালার পুরনো পারিবারিক ছবি হবে। ঘরের পূর্ব দিকে খেয়াল করলাম একটা ছোট্ট ভাঙা চৌকি রাখা রয়েছে, তার উপরে কালী মায়ের পুরনো একটা মূর্তি, তার সর্বাঙ্গে গভীর কালো রং। সব ছেড়ে আমার চোখ আটকে গেল সেই কালী মূর্তিতে। অতি প্রাচীন সন্দেহ নেই, কিন্তু কি যেন একটা অসঙ্গতি রয়েছে এই মূর্তিতে। আমি ভালো করে নিরীক্ষণ করেও তখন আন্দাজ করতে পারলাম না। রজনী যত্ন করে চা বানিয়ে সামনে রাখল। আমি বললাম, এই কালী মূর্তি কি তোমার? না না বাবা, এটা আগে থাকতেই এই ঘরে ছিল। বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করতে উনি বলেছিলেন এই মূর্তিটা নাকি একসময় বাতিল হয়ে গিয়েছিল, আর কি একটা কারণে বাধা পড়ায় গঙ্গায় আর বিসর্জন দেওয়া হয়নি, তাই শ্মশানের এখানে সেখানেই ওটা পড়ে থাকতো। শেষে কোনো একজন নাকি এই ঘরে এটা রেখে যায়, সেই থেকেই এখানেই পড়ে রয়েছে। আমি চাইলে ফেলে দিতেই পারি, কিন্তু আমার মন চায়নি বাবা, তাই এই ঘরেই রয়ে গিয়েছে। একপাশেই পড়ে আছে তো থাক না। আমি আবারও ভালো করে দেখলাম মূর্তিটিকে।
বললাম, তুমি কি এনাকে পুজো করেছিলে কখনো? না না বাবা, আমি কিছুই করিনি। তুমি যে কান্নার শব্দ শুনেছ, সেটা কি বাড়িওয়ালাকে জানিয়েছিলে? হ্যাঁ, তবে তিনি তেমন পাত্তা দেননি। বলেছিলেন এটা নাকি আমার মনের ভুল। আর ওই দেওয়ালের ছবিটা, ওটা তোমার পরিবারের ছবি বুঝি? না না, ওটাও আগে থেকেই ছিল। বাড়িওয়ালার কোনো পারিবারিক ছবি হবে বোধহয়। তিনি আর খুলে নিয়ে যাননি, আমিও আর কিছু করিনি। আছে, থাক না। রাত 12টা বাজতে এখনো ঢের বাকি। তুমি বরঞ্চ খেয়ে দিয়ে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি দরকার হলে তোমাকে ডেকে নেব। আর আমি রাতের খাওয়া সেরেই এসেছি, আমার জন্য চিন্তা করতে হবে না। রজনী শুনল না, আমার পাশেই চুপ করে বসে রইল। লক্ষ্য করলাম মেয়েটা কথা বড়ই কম বলে, প্রশ্ন করলে তবে উত্তর দেয়। বাকি সময়টা মেঝের দিকে তাকিয়ে পায়ের আঙুল ঘুরিয়ে দাগ টানে, আর হাতের আঙুলে শাড়ির আঁচল জড়ায়। যতই হোক, আমি পরপুরুষ, আমার সামনে স্বাভাবিক হওয়া তার পক্ষে একটু অসুবিধার, সেটা বুঝতে পারলাম। আমিও এদিক সেদিকের কয়েকটা কথা বলে চুপ করে সময়ের অপেক্ষা করতে লাগলাম। রাত 12টা বাজল। রাতের আধার ভেদ করে দূরে জোড়াসাঁকোর দিকে গির্জার ঘণ্টাধ্বনি ভেসে এলো। রজনী সচকিতে আমার দিকে চাইল, আর ঠিক তখনই আমি শুনতে পেলাম সেই শব্দ। কেউ যেন কাঁদছে। নরনারীর মাঝামাঝি ক্ষীণ একটা কণ্ঠস্বর। রজনীর দু চোখে আতঙ্ক এসে ঘিরে ধরেছে। সে সভয়ে আমার দিকে তাকিয়ে বলল, হয়েছে হয়েছে ঠাকুর মশাই, হয়েছে, শুনুন। আমিও তখন এক প্রকার বাকরুদ্ধ হয়ে গিয়েছি। তারানাথ থামল, চোখ দুটো একটু লালচে। আমি অস্ফুটে বললাম, তারপর আপনি কি করলেন? ঠাহর করে বুঝলাম ঠিক এই ঘরের নিচে নয়, শব্দটা আসছে সামান্য একটু দূর থেকে। কাল বিলম্ব না করে আমি শব্দের উৎস কোথায় সেটা খুঁজতে গিয়ে নিজের শেখা অসিত তন্ত্র বল প্রয়োগ করলাম। স্থান কালের সীমা ছাড়িয়ে সেই শব্দ তরঙ্গের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলাম। আর সেই চেষ্টার ফলেই আমি দেখলাম। কি দেখলেন? একটা বহু পুরনো দৃশ্য যেন দেখলাম। একটা কালী মন্দির, যেখানে এক বিধবা নারীকে বলি দেওয়া হয়েছিল, কারণ তাকে কালা পুকুরের জল থেকে তুলে আনা হয়েছিল। সমাজ মানেনি, আর সেই বলির অভিশাপই আটকে গেছে জায়গাটায়। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কালা পুকুর? সেইটা আবার কি ঠাকুর মশাই? এ কেমন পুকুর? কালা পুকুর কেমন জানো? অনেক পুরনো পুকুরের আশেপাশে শ্মশান, কবরস্থান, পতিতালয় বা গোপন তান্ত্রিক সাধনাস্থল থাকে। সেই পুকুরকেই কালা পুকুর বলে। বলা হতো, কেউ যদি কালা পুকুরের পাশে রাতের বেলা যায় এবং পুকুরের জল ছুঁয়ে বা খায়, তাহলে তাকে ভূতে ধরতে পারে বা প্রেত বাধায় আক্রান্ত হতে পারে। আবার এমনও দেখা গিয়েছে, কেউ যদি কালা পুকুরের সংস্পর্শে আসে, সে ভয়ানক রহস্য বা অভিশপ্ত ঘটনার অংশ হয়ে পড়ে। তখন তার মানসিক ভারসাম্য নষ্ট হয়। কয়েক বছর আগে পর্যন্ত নিমতলা শ্মশানের পাশে তেমনই একটা ছোট্ট পুকুর ছিল বটে। পরে অবশ্য সেটা বুঝিয়ে ফেলা হয়। বোঝা গেল। বেজায় গোলমেলে ব্যাপার দেখছি। যাকে দেখলেন তাকে কি তবে পতিতালয় থেকে উদ্ধার করে আনা হয়েছিল? সে কথায় পরে আসছি। তবে তুমি জানো কিশোরী, এই কলকাতা শহরে অনেক পুরনো বাড়ির অন্দরে এমন বহু কাহিনী চাপা পড়ে আছে। কত দীর্ঘশ্বাস, কত অবাঞ্ছিত বেদনা, আঘাত আর হিংস্রতা। মানুষ দেখে পুরনো রংচটা ভাঙা দেওয়াল, কিন্তু সেখানেই যেন সময় আটকে থাকে। আর কিছু ছায়া আছে যারা ফেরার রাস্তা খুঁজে। আপনি কি করলেন? আমি শুধু একটা ছায়াপথ খুলে দিয়েছিলাম, যাতে সে চলে যেতে পারে। কিন্তু এক ছায়া একবার গেলে তার জায়গায় অন্য কেউ আসে। এ চক্র চলতেই থাকে। রজনীবালাকে আমি চিনতাম না, অথচ প্রথম দিন যখন ও এলো,
মনে হয়েছিল কোথাও যেন আগেও দেখেছি। মুখে ছিল আতঙ্ক, আর গলার স্বর কেমন যেন ভাঙা। বলেছিল, বাবা, ওই ওই ঘরের নিচে না কেউ আছে। হ্যাঁ বাবা, অমাবস্যার রাত এলেই সে এসে কাঁদে, কিছু যেন বলতে চায়। সে কি প্রেতাত্মা ওই মেয়েটির? না, ঠিক প্রেত নয়, কাঁধে একটি ছায়া, যাকে বলা হয় নিষ্ঠিত আত্মা। একটি আত্মা যা মৃত্যু পরবর্তী অবস্থায় কোনো বিশেষ জায়গায় বা বস্তুতে স্থায়ী হয়ে গেছে, মুক্তি পায়নি। যারা পৃথিবীতে ভুল বোঝাবুঝি, অবিশ্বাস বা কোনো অপূর্ণ অঙ্গীকারে আটকে থাকে, তারা কারোর শরীরে ঢোকে না, ক্ষতিও করে না, শুধু পাশে বসে কাঁদে। আপনি সেই রাত্রেই ছায়াপথ খুলে দিলেন? অত সোজাও নয় ব্যাপারটা। আমি মাটিতে আসন পেতে বসলাম ধ্যানে। অনেকক্ষণ ধরে চলছিল সেই কান্নার শব্দ। তারপর ঠিক রাত 1টা নাগাদ হঠাৎ চারপাশের বাতাস থেমে গেল। ঘরের উত্তাপ যেন ধীরে ধীরে বাড়তে শুরু করলো। রাস্তায় অনেকগুলো কুকুর একসঙ্গে চিৎকার করে উঠল। তারপরই একটা ধীর ফিসফিসে গলার আওয়াজ যেন আমি শুনতে পেলাম। আমি চাইনি, তবু আমাকে কেন রাখলো একা? কেন কেন কেন? আমি চমকে উঠিনি, কারণ আমি জানতাম আমি যা শুনছি তা শুধু শব্দ নয়, সময়ের স্তর থেকে ভেসে আসা স্মৃতি। আমি আবার নিজের শক্তিকে একত্রিত করার চেষ্টা করলাম। আমার চোখে তখন নতুন এক দৃশ্য ফুটে উঠল। আমি দেখলাম এই বাড়িটা যেন নতুন হয়ে গিয়েছে। বাড়ির এক কোণে একটা ছোট্ট ঘরে বসে কাঁদছে এক তরুণী, পরনে লাল পাড় সাদা শাড়ি, কপালে সিঁদুর, অথচ চোখে বিদীর্ণ যন্ত্রণা। পাশে দাঁড়িয়ে আছে এক পুরুষ। তরুণী বলছে, ওরা বলছে আমি অপবিত্র, কারণ আমি শ্মশান পেরিয়ে এসেছি। আমি মায়ের ঘাটে গেছিলাম, কি দোষ হলো তাতে? আমাকে কেন ছুলেন না আপনি? পুরুষটি কিছু বলছে না, সে শুধু পেছনে ফিরছে আর কোনো কিছুর জন্য যেন অপেক্ষা করছে। তার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। তরুণী তখনও ঘরের কোণে একই জায়গায় বসে রয়েছে। সে চিৎকার করছে না, কাঁদছে না, শুধু মৃদু কণ্ঠে বলছে, আমাকে কি বাঁচতে দেবে না তোমরা? আমি কি দোষ করলাম? আমায় যারা ময়লা করলো তাদেরকে কেউ কিছু বলবে না, শুধু আমাকে? আমার সারা গায়ে কাঁটা দিচ্ছিল। কিশোরীও আর কোনো কথা বলছে না। এই কণ্ঠ, এই আত্মা, এটাই সেই ছায়া। আমি বুঝলাম ও একা নয়। সেই পুরনো কালী মন্দিরে আরো কিছু আটকে আছে। কেবল ছায়ার কান্না নয়, আরো কিছু। আমি চোখ খুললাম, আর চাপ নিতে পারছিলাম না। আমার সর্বাঙ্গ তখন ঘামে ভিজে জবজব করছে। রজনী তাড়াতাড়ি আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এলো। এক চুমুকে সেটা শেষ করে উঠে পড়লাম। রজনী আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে, কিন্তু তাকে কি বলি? তাকে প্রবোধ দেবার মতন কোনো ভাষা তখন আমার কাছে নেই। শুধু মাথা নামিয়ে বললাম, আজ আমি আসি রজনী, প্রয়োজনে আবার আসব। আমাকে আসতেই হবে, আর তুমি একটু সাবধানে কয়েকটা দিন থাকো। যদি পারো তাহলে বাড়িটা ছেড়ে দাও। আচ্ছা, অন্যত্র ব্যবস্থা করা যাবে কি? বেশি নয়, ধরো এই হপ্তাখানেকের জন্য। রজনী উত্তর না দিয়ে কেবল দুপাশে মাথা নাড়ল। বুঝলাম সে বেচারির আর যাওয়ার জায়গা নেই, কিংবা এই সস্তার আস্তানা ছেড়ে সে যেতে চায় না। আমি আর কথা না বাড়িয়ে ফিরে চললাম নিজের বাড়ি। বিদায় নেওয়ার আগে শুধু বলে এলাম, আমি আবারও আসব। তারানাথ এই পর্যন্ত বলে আর মোড়া ভাঙল। দুপাশে 2 বাহু ছড়িয়ে দিয়ে বলল,
এই সময় আরেক পেয়ালা চা হলে মন্দ হতো না, কি বলো? আমি হাতের তালুতে পাসিং শোয়ের প্যাকেটটা নিয়ে নাড়াচাড়া করছিলাম। কিশোরী সেটা ছোঁ মেরে তুলে নিয়ে বলল, আপাতত এই নিয়ে কাজ চালান ঠাকুরমশাই, পরে চা তেলে ভাজা সব হবে। তেলে ভাজা হবে? কোত্থেকে হবে শুনি? কটা বাজলো সেই খেয়াল আছে? তোমাদের জন্য কি মাঝরাত অবধি তেলে ভাজা তৈরি হবে নাকি? হ্যাঁ, যত সব। এই তো তেলে ভাজা খেলেন একটু আগেই, আবার? আমি এখনই নিয়ে আসছি তেলে ভাজা আর চা, আমাকে একটা জায়গা দিন। বাইরে কোলাহল কমতে শুরু করেছে। কলকাতা শহরে আরও একটা সন্ধ্যা গভীর হয়ে রাতের দিকে যাওয়ার তোড়জোড় করছে। যত দ্রুত সম্ভব তেলে ভাজা আর চা নিয়ে ছুটে এলাম। কিশোরী আমাকে আসতে দেখেই বলল, এই যে এসে গিয়েছে, নিয়ে নেব, শুরু করুন তো। আরে দাঁড়াও বাপু, আগে গলাটা একটু ভিজিয়ে নি। চা আর তেলে ভাজা শেষ করে তারানাথ আয়েশ করে একটা পাসিং শো ধরিয়ে আবারও বলতে শুরু করলেন। রজনীর বাড়ি থেকে ফিরে আমি কালীঘাটের সেই গুরুর কাছে গিয়ে পড়লাম। কয়েকটা দিন সেখানেই রইলাম। তিনি কয়েকটা গোপন বিধি আমাকে শেখালেন। বললেন, খুব প্রয়োজন হলে তবেই যেন প্রয়োগ করি, নচেত নয়। আর রজনীবালার কি হলো? দিন 15 বাদে আবারও গেলাম তার বাসায়। ওকে দেখে আমি প্রায় চমকে উঠলাম। রজনীর শরীর যেন দিনে দিনে ভেঙে পড়ছিল। বুঝতে বাকি রইল না, এর কারণ সেই আত্মা, সেই ছায়া। রজনীবালার পাশে থাকার জন্য ওকে একটা পথ হিসেবে ব্যবহার করছিল। তুমি বলতে পারো, এক ছায়া আর এক বিধবা, দুজনেই একা, দুজনেই বঞ্চিত। রজনীর কাছে শুনলাম, প্রথম প্রথম রাতের দিকে শরীর খারাপ লাগত, আর এখন প্রায় সারাদিনই যখন তখন শরীরে এক অব্যক্ত ক্লান্তি যেন ঘিরে ধরে। বুঝলাম, ছায়ার কোনো সময় বোধ নেই। সে রাত দিনের পার্থক্য বোঝে না, তাই রজনীবালার শরীর ছায়ায় ভরে উঠছিল আস্তে আস্তে। কি যে আমার করা উচিত ঠিক বুঝে উঠতে পারছিলাম না। সেই ছায়ার সাথে সাক্ষাৎ করা যেতে পারে, কিন্তু আমায় ভুল বুঝে বা ভয় পেয়ে সে যদি রজনীর কোনো ক্ষতি করে বসে, তাহলে নিজের কাছে নিজেই অপরাধী হয়ে থাকব। এমন সময় মনে পড়ল এক পুরনো বন্ধুর কথা, ব্রজেনচন্দ্র গুহ, প্রেসিডেন্সির চিকিৎসক। চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি তন্ত্র সাধনার নানা দিক নিয়েও সে কাজ করত উৎসাহের সাথে। আমার সাথে সেই সূত্রেই আলাপ হয়েছিল। পরে সম্পর্ক আরো গাঢ় হয়। সে বিশ্বাস করত যে মানুষের শরীর শুধু রক্ত মাংস নয়, আছে একটা ছায়া অঙ্গ, যেটা আধা আত্মিক। ওর গবেষণার বিষয় ছিল ভৌতিক রোগ। ব্রজেন বলতো, আত্মারা রোগের মতোই আচরণ করে, একবার ভেতরে ঢুকলে শরীর মন দুটোই খেয়ে ফেলে। দেখা করলাম ব্রজেনের সাথে। অনেকদিন পর দেখা। কুশল বিনিময় ও সংসারের সাধারণ কিছু কথা চালাচালির পর তাকে সব খুলে বললাম। সেও খুব উৎসাহিত হয়ে উঠল। সেদিনই যেতে চাইল নিমতলার শ্মশানে। আমিও আর সময় নষ্ট করা সমীচীন বোধ করলাম না। সেদিন সন্ধ্যায় চেম্বারে রুগী দেখা শেষ করে দুই বন্ধু গিয়ে হাজির হলাম রজনীর বাসায়। ব্রজেন মন দিয়ে রজনীর শরীর পরীক্ষা করল। বলল, এই মহিলা একা নন, ওর পাশেই আরও একটা আত্মিক তরঙ্গ রয়েছে, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এই শরীরটাকে প্রভাবিত করছে সব সময়। এই আত্মা যদি নিজের কথা বলতে পারে, তাহলে হয়তো সে চলে যাবে। আমিও একমত হলাম। জানি হয়তো আত্মার প্রয়োজন থাকে। শুধু একবার নিজের ব্যথা কাউকে শোনাতে পারলে সে হয়তো হালকা হয়ে ফিরে যেতে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম, তাকে সেই সুযোগটা আমরা দেব। আমি সাধনায় বসব, রজনীবালা থাকবে আমার পাশে। রজনীকে রাজি করালাম সেই রাতটা আমরা তার বাসায় থাকব বলে। প্রথমটা সে একটু আপত্তি তুলেছিল, আসলে একা মেয়ে মানুষ কি না, সমাজ কি বলবে, তাই জন্যে। আমি তাকে আশ্বস্ত করি, দেখো মা, আমাকে এই অঞ্চলে সকলেই এক ডাকে চেনে, আর ডাক্তার ব্রজেনচন্দ্র গুহ যথেষ্ট পরিচিত নাম।
তোমার কোনো ভয় নেই। রজনী শেষটায় রাজি হলো। আমরা তোড়জোড় শুরু করলাম। প্রয়োজনীয় কিছু জিনিস আমার সঙ্গে সব সময়ই থাকে। তাঁতের সুতো, ধূপকাঠি, পঞ্চধাতুর পাত্র, ঘি, মধু, বেলকাঠ, কিছু নিমতলার শ্মশান থেকে জোগাড় করে আনা হলো। মরা মানুষের মাথার খুলি, চিতাভস্য, নাভির হাড়, শ্মশানের মাটি ইত্যাদি আর কি। তা ব্রজেন রজনীর নাড়ি পরীক্ষা করে আমাকে জানালো সব ঠিক আছে। আমি রজনীকে ঘিরে একটা সীমারেখা টানলাম। তার যাতে কোনো ক্ষতি না হয় সেটা সবার আগে আমাদের দেখতে হবে। এরপর নিজের গাত্র বন্ধন করে তৈরি হলাম। এরপর অপেক্ষা। ঠিক মধ্যরাতে আমি ডাক দিলাম তাকে, সেই ছায়াকে, সেই কান্নাকে। সে এসেছিল? না, সেদিন অনেক চেষ্টা করেও তাকে আমরা আনতে পারিনি। হয়তো আমাদের সে বিশ্বাস করতে পারেনি, তাই আমাদের কাতর ডাকেও সে সাড়া দেয়নি। কিংবা হয়তো কোনো আয়োজনের ত্রুটি ছিল, সেটা পরে বুঝেছিলাম। শেষটায় যখন দেখলাম রজনীর শরীরের উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে, কাজেই আমাদের কাজ বন্ধ করতে হলো। সেদিনের মতন নিরস্ত হয়ে আমরা ঠিক করলাম পরবর্তী অমাবস্যায় ফিরে আসব আবার। সেই দিনটাই সর্বশ্রেষ্ঠ সেই ছায়াকে আহ্বান করার। সেদিন সে ঠিক ধরা দেবে। তারানাথ থমকে গেল কিছুক্ষণ। তার চোখ জোড়া যেন অতীতের কোনো অস্পষ্ট আলোক ছায়ায় ডুবে আছে। এমন চাপা ঘরের পরিবেশ যেন মনে হচ্ছে এই ঘরের ভিতরেই শ্মশানের নিস্তব্ধতা ঢুকে পড়েছে। নিজেকে গুছিয়ে নিয়ে তারানাথ আবার বলতে শুরু করলো। তখন গঙ্গার ধারে এই নিমতলায় ছিল দুটি প্রধান চিতাস্থল, একটা ধনী সমাজের জন্য আর একটা দরিদ্রদের জন্য। কাঠ কম থাকলে কিংবা জোয়ারের জলে সপ্তাহের কাঠ ভিজে গেলে আত্মীয়রা ভাঁটার অপেক্ষা না করে আধ পোড়া দেহ নামিয়ে দিত নদীতে। কিছু ভেসে যেত, আর কিছু পাশেই পড়ে থেকে ফুলে পচে গন্ধ ছড়াতো। তখন শহরের নানা প্রান্ত থেকে দেহ নিয়ে আসা হতো নিমতলার ঘাটে। ডোমেরা সেই সব দেহের চামড়া ছাড়িয়ে দেহগুলোকে ছুঁড়ে দিত নদীর জলে। তারপর তারা চড়া দামে সেই চামড়া বিক্রি করত। অনেক সময় মান অনুযায়ী নিলামও হতো চামড়ার। রাতের দিকে নানান শ্রেণীর মানব এসে হাজির হতো সেই চামড়ার লোভে। তারা বিশ্বাস করত মৃত্যুর সঙ্গে সম্পর্কিত বস্তু, যেমন মৃতের চামড়া, বিশেষ কাজে ব্যবহার করলে অভাব দূর হয়, শত্রু বিনাশ হয়, এমনকি অমরত্ব অর্জন করা যায়। তান্ত্রিকের ব্যবহৃত চর্মাসন বানানো হতো মানুষের চামড়ার অংশ দিয়ে, যার উপর বসে গুরু সাধনা হতো। আবার অনেক সময় পুরুষ বা বালকের চামড়ায় আঁকা হতো ভয়ানক মন্ত্র ও যন্ত্র, যেগুলির সাহায্যে শত্রু নাশ, ধনবৃদ্ধি বা কাম চালনা করা হতো। কাজেই বুঝতেই পারছো তখন এই মানব চামড়া কতখানি মূল্যবান। আর তাই তারা ডোমেদের কাছ থেকে এই চামড়া সংগ্রহ করতে নিমতলায় গোপনে হাজির হতো। খবর নিয়ে জেনেছিলাম নিমতলা শ্মশানের এক কোণেই ছিল একটা প্রাচীন কালী মন্দির। অবশ্য আজ আর সেটা নেই, গঙ্গায় বিলীন হয়ে গিয়েছে। এক সময় সেখানে নিয়মিত তন্ত্র সাধনা হতো। শুনেছি মন্দিরের পুরোহিত ছিলেন এক অতি বৃদ্ধ, যিনি সব সময় বলতেন, যার আত্মা মা গ্রহণ করেন নাই সে এই চিতায় বারবার ফিরে আসে। আত্মা মুক্তি পেলে আর জন্ম হয় না, চিতাতেও ফিরে আসতে হয় না। সেদিন অমাবস্যা। ব্রজেন আর আমি যখন নিমতলায় এলাম তখন সন্ধ্যা নেমে এসেছে। গঙ্গার ওপাশে ছায়ার মতো এক পাল শকুন উড়ছিল। দিন শেষের সূর্যের ম্লান আলো নদীর বুকে ধূসর থেকে ধূসরতর হতে শুরু করেছে। খুব আশ্চর্যজনকভাবে শ্মশান আর তার আশেপাশের অংশ তখন পুরোপুরি ফাঁকা। কোনো জনমানুষের চিহ্ন কোথাও নেই। দুটো চিতা জ্বলছে বটে, তবে সেখানেও কেউ অপেক্ষায় বসে নেই। তাদের হয়ে চোখের জল ফেলার সময় কারোর নেই বলেই বোধ হলো। ভালোই তো, আমাদের কাজ অনেক সহজ হবে। তা না হলে উৎসাহিত মানুষের হাজারো প্রশ্নের উত্তর দেওয়ার হাঙ্গামা অনেক।
আমরা দুজনে চললাম সেই পুরনো কালী মন্দির যেদিকে ছিল সেই অংশে। জায়গাটা কেমন ভেজা ভেজা ঠেকল, কিন্তু সেদিন সারাদিন প্রচণ্ড রোদের তাপ ছিল, এমন তো হওয়ার কথা নয়। লক্ষ্য করলাম ভেজা ভাবটা একটা নির্দিষ্ট অংশ জুড়ে ক্রমশ এগিয়ে গিয়েছে বাইরের দিকে, যেন একটা অস্পষ্ট আল পথের সৃষ্টি হয়েছে। আমরা দুজনে সেই পথ অনুসরণ করে এগিয়ে গেলাম। গিয়ে ঠেকলাম রজনীর বাড়ির কাছে, যেখানে মাটির নিচে আমি টের পেয়েছিলাম সেই তরুণীর আত্মিক অনুরণন, যার কান্না আজও শুনতে পায় রজনীবালা। মাটির ভিজে ভাবটা এখানে বেশ অনেকটা জায়গা জুড়ে গোলাকার বৃত্ত তৈরি করেছে একটা। আশেপাশের শক্ত রুক্ষ মাটির সাথে স্যাঁতস্যাঁতে গোল অংশটার ফারাক খালি চোখেই বেশ বোঝা যেতে লাগলো। এইবার কিছুটা যেন আমার ঠাহর হলো। এই বৃত্তের নিচেই কি রয়েছে সেই ছায়ার অবস্থান? সে নিজেই কি আজ আমাদের পথ দেখাচ্ছে? আপনারা কি করলেন এবার? রজনীকে ডেকে নিলাম। আগের দিনের মতন নিজের গাত্রবন্ধন রজনীকে ঘিরে সীমারেখা টানা একে একে সব সারলাম। সমস্ত উপকরণ সাজিয়ে নিলাম আবার। শুধু একটা জিনিস প্রয়োজন ছিল, যেটা আগের দিন সামনে থেকেও আমরা বুঝতে পারিনি। সেটা কি ঠাকুরমশাই? সেই কালী মূর্তি। আমরা গঙ্গামাটির বেদি বানিয়ে সেটাকে নিয়ে এসে বসালাম সেই বৃত্তের মাঝখানে। এবার আমরা সাধনার জন্য প্রস্তুত। ব্রজেন আমার অনুরোধে প্রথমে বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষা চালালো। গরম জল আর দেহতাপ মাপার যন্ত্রে সে প্রমাণ পেল কিছু একটা অদৃশ্য অস্তিত্ব রজনীবালার শরীরকে ঘিরে রেখেছে। যজ্ঞের আয়োজন সম্পূর্ণ। আমি সিদ্ধ তাম্রযন্ত্র ব্যবহার করে মাটির নিচে স্থিত সেই আত্মার সংস্পর্শে পৌঁছানোর চেষ্টা করলাম। ব্রজেনের হাতে তখন চন্দনের প্রলেপ দেওয়া সূক্ষ্ম কাঁচের আয়না, যেটা নাকি চেতনার এক অন্য তরঙ্গে প্রবাহিত হয়ে আত্মিক রেখাচিত্র ধরতে পারে। আমি শুরু করলাম মন্ত্রপাঠ। ওং অশ্রুপ্রবাহিন্যৈ চণ্ডিকা বৈ নমঃ। ওং শীতকালিকা চিত্তস্থাপয় নমঃ। ওং কালিমালিনী চণ্ডঘণ্টা ভৈরবী স্বরূপে জাগরূপ স্বরূপে আহ্বনায় আহ আহ আহ। ह्रीं बटुंग कालिमा निकुंजस्वरी प्रदेश दाहो दाहो ज्वालो ज्वालो फट। ओं ह्रीं क्रीं श्रीं काली क्रीं हुं फट वशं कुरु कुरु शत्रुनाशाय नमः। গম্ভীর মন্ত্রোচ্চারণে চারপাশের পরিবেশ অন্যরকম হতে শুরু করেছে। আত্মাকে উদ্দেশ্য করে নির্দিষ্ট পঞ্চতত্ত্বে আহ্বান শুরু করলাম। একসময় লক্ষ্য করলাম ব্রজেনের হাতে ধরা কাঁচের আয়নাটি কাঁপতে শুরু করল। সে অনেক কষ্টে সেটাকে ধরে রেখেছে, কিন্তু যে কোনো সময় সেটা ভেঙে গিয়ে রক্তারক্তি হতে পারে। আমরা দুজনেই উত্তেজনায় ফুটছি তখন। যজ্ঞের লেলিহান শিখা আকাশের দিকে উঠে যাচ্ছে রাতের অন্ধকার ভেদ করে। গঙ্গার দিক থেকে আসা দমকা বাতাসে সেই পবিত্র ধোঁয়া ছড়িয়ে পড়েছে নিমতলা শ্মশানের প্রতিটা কোণায়। আমি রজনীর দিকে তাকালাম। এত সবের মধ্যে সেই একমাত্র নিশ্চুপ শান্ত হয়ে বসে রয়েছে, যেন আজ আর তার কোনো তাড়া নেই। তার পান পাতার মতন মুখটা আজ অনেক দিন পর যেন আবার উজ্জ্বল রং ধারণ করেছে। পলকহীন চোখে সে সোজা তাকিয়ে রয়েছে সামনে রাখা কালী মূর্তিটির দিকে। কতক্ষণ কেটেছে জানি না, ব্রজেনের হাতের কাঁপুনি আস্তে আস্তে কমে এলো। আমাদের নজর তখন সেই আয়নার দিকে। খুব ধীরে ধীরে যেন কিছু রেখা ফুটে উঠছে তাতে। একটা অদ্ভুত মুখের রেখা সেখানে ফুটে উঠছে ধীরে ধীরে। মুখটি কাঁদছে, কিন্তু নিঃশব্দতার অভিব্যক্তি। চুল এলোমেলো, কপালে সিঁদুর নেই, চোখের কোলে এক অনন্ত হাহাকার। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। আমরা মুখ আরো কাছে নিয়ে গেলাম আয়নাটার। এবার মৃদু শব্দ তরঙ্গ যেন ভেসে এলো অনেক দূর থেকে। সে বলছে, আমি ক্ষমা চাইছি, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। আমি নিজের আসনে ফিরে গেলাম। ব্রজেন শক্ত করে আয়নাটা ধরে আমার মুখোমুখি বসল। আয়নার মুখ এখন আমার সামনে।
কিন্তু সেখানে আমার কোনো প্রতিবিম্ব নেই। এক তরুণীর আবছা মুখচ্ছবি সেখানে বিদ্যমান। আমি একটু থেমে থেমে বললাম, তুমি শান্ত হও, আমরা তোমার থেকে সব জানতে চাই। তোমাকে মুক্তি দিতেই আমাদের এই আয়োজন। তুমি ভয় পেও না মা। আমার কাছ থেকে মা ডাক শুনেই কিনা জানি না, তার কান্না যেন আরো বেড়ে গেল। মেয়েটির মাথা যেন ঝুঁকে পড়েছে সামনের দিকে। বুঝলাম ওষুধে কাজ হচ্ছে। সে আমাদের উপর নির্ভর করতে শুরু করেছে। আমি তাকে আরো একটু সময় দিয়ে আবারও বললাম, বলো মা, তোমার কথা বলো। লক্ষ্য করলাম আয়নার কাছে আলতো চিড় ধরা শুরু হয়েছে। ব্রজেনও সেটা লক্ষ্য করেছে। বল মা, ভয় কি বল। কয়েক মুহূর্ত সব চুপচাপ। মাথার উপর উঠতে থাকা শকুনগুলো কয়েকবার কর্কশ হিস হিস শব্দ করে উঠল। সন্ধ্যা পেরিয়ে গিয়েছে অনেকক্ষণ, তাও শকুনগুলো উড়ছে দেখে আমার অবাক লাগলো। ওদের এখন বিশ্রামের সময়। রাতে সাধারণত ওরা আকাশে ওড়ে না, কিন্তু তাহলে আজ কেন? নিস্তব্ধতা ভেদ করে একটা হালকা ফিসফিসে নারী কণ্ঠ ভেসে উঠল। আমি আমি আমার কি দোষ ছিল? আমি নিজে তো সেখানে যাইনি। আমাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। সমাজ আর আমাকে নিল না, স্বামী আর গ্রহণ করলো না। কি হয়েছিল খুলে বল মা। আমি আমি খুব সাধারণ ঘরের মেয়ে। আমার নাম তারা। বিয়ে হয়েছিল 16 বছর বয়সে। 5 মাস সংসার করার পরই বুঝলাম স্বামী আমার মাতাল, লম্পট। বুঝেছিলাম তখনকার দিনে আর 5টা মেয়ের মতো আমারও কপাল পুড়েছে। তাও তাকে সাধ্য মতো ভালোবাসতাম। তিনি জমিদারের খাজাঞ্চিখানায় কাজ করতেন। একদিন অনেক রাতে বাসায় ফিরে বললেন, এই আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। যা সামান্য জিনিসপত্র আছে তাড়াতাড়ি গুছিয়ে নাও। তার চোখের দিকে তাকিয়ে আমি কোনো প্রশ্ন করার সাহস পাইনি। তিনি যা বললেন তাই করতে লাগলাম। কিন্তু যাওয়া আমাদের আর হলো না। সদর দরজার বাইরে পা রাখতেই জমিদারের লেটেল এসে পাকড়াও করলো তাকে। ছোটবাবু নিজে এসে পথ আগলে দাঁড়ালেন আমাদের। শুনলাম আমার স্বামী খাজাঞ্চিখানা থেকে মোটা অঙ্কের টাকা সরিয়ে পালিয়ে যেতে চাইছিলেন। তাকে টেনে ইঁচড়ে নিয়ে গেল ওরা। শুধু রয়ে গেলেন ছোট বাবু। তারপর ছায়ার গলা স্থির হলো। আমাদের দেশের অনেক মেয়ের জীবন কাহিনী তখন এক। আমি বুঝতে পারছি। নিজের অজান্তেই এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার ভিতর থেকে। ব্রজেন আমার হাত ধরে বলল, সময় কম তারানাথ, কুইক। নিজেকে সামলে নিয়ে আমি আবার শুরু করলাম। তুমি এই শ্মশানে এলে কিভাবে? ছোটবাবু নিজের কাছে 2-3 হপ্তা রেখে আমায় নিয়ে এলেন কলকাতায়। এই বাড়িটিতেই তুললেন। আমার তখন বৈতব্য বেশ। আমার দেখাশোনা করতো এক বুড়ি। তার কাছেই শুনেছিলাম আমার স্বামীকে ওরা পিটিয়ে মেরে ফেলেছে। সব টাকা উদ্ধার হয়নি, তাই আমাকে শহরে এনেছে ভালো দামে বিক্রি করে পয়সা উসুল করবে বলে। আমার কপাল যেমন, স্বামীর সুখ পেলাম না, উল্টে তার কৃতকর্মের ফল আমায় ভোগ করতে হবে। আমি বারান্দার শেষ মাথার ঘরটায় থাকতাম, যেখানে এখন ও থাকে। বুঝলাম সে রজনীকে বোঝাতে চাইছে। বললাম, তারপর? এখানে অনেক ধরনের মানুষ আসতেন।
নাচের আসর বসত। দিনের বেলা জানলা দিয়ে শ্মশানে মরা পড়ানো দেখা যেত পরিষ্কার। মনে মনে ভাবতাম আমিও একদিন ঠিক এইভাবেই পুড়ে শেষ হয়ে যাব। হে ঠাকুর, সেদিন যেন খুব তাড়াতাড়ি আসে। শ্মশানের এক কোণে কালী মায়ের মন্দির ছিল, সেই মায়ের উদ্দেশ্যে সব সময় বলতাম এই কথা। কতদিন দেখতাম রাতের আধারে মানুষ ভিড় করেছে শ্মশানের একটি বিশেষ জায়গায়। ডোমেরা কি সব তুলে দিচ্ছে তাদের হাতে, বদলে পাচ্ছে টাকার থলি। তারপর একদিন রাতে হাত তন্ত্রায় মনে হলো কেউ আমার ঘরে ঢুকে এলো। প্রথমটায় মনে হলো আজ বুঝি আমার শেষ রাত। ছোট বাবুর পেয়াদা বোধহয় এসে হাজির হলো আবার। সেদিন ঠিক করলাম শ্মশানের ওই চিতায় পুড়ে মরবো, কিন্তু এদের অত্যাচার আর নয়। ভাইয়ের কাছে জ্বলতে থাকা প্রদীপটা এক পুয়ে নিভিয়ে দিলাম। অন্ধকারে এগিয়ে আসা লোকটাকে পায়ের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে ছুটে বের হলাম ঘর থেকে। সেও তীর বেগে ছুটে এলো আমার পিছনে। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে শ্মশানের দিকে ছুটে গেলাম। নিজেকে বাঁচাতে ঝাঁপ দিলাম সোজা পুকুরে। লোকটা সামনে এসে কেমন থমকে গেল, তারপর চুপ করে এক পাশে বসে পড়ল। আমি আত্মহত্যা করতে চাইনি, শুধু আত্মরক্ষা করতে চেয়েছিলাম। কিন্তু এই সমাজ আমাকে বাঁচতে দেয়নি। ছায়ার কণ্ঠস্বর এবার ঘড়ঘড়ে হয়ে উঠেছে। ব্রজেনের হাতে ধরা আয়নায় তখন অজস্র চিত্রধারা দাগ ফুটে উঠেছে। এর আয়ু আর বেশিক্ষণ নেই। আমি দ্রুততার সাথে বললাম। ছায়ার গলায়ও হাঁপ ধরেছে। সেও নিজেকে আর ধরে রাখতে পারছে না বলেই মনে হলো। তার ভীষণ কষ্ট হচ্ছে, তবুও সে বলল, সারা রাত পড়ে রইলাম ওই জলে। লোকটাও বসে রইল টায় একভাবে। ভোরের আলো ফুটতেই আর তাকে দেখতে পেলাম না। বদলে অন্য জনের 7-8 লোক ছুটে এলো। আমার জোর করে তুলে আনা হলো জল থেকে। সবাই চিৎকার করে বলল, ওকে কেউ ছুঁয়ো না, অপবিত্র, 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 অপবিত্র। গলায় দড়ির পাশ দিয়ে আমায় নিয়ে গেল সে কালী মন্দিরে। সারাদিন বিনা অন্ন জলে প্রায় বেহুশ হয়ে পড়ে রইলাম একটা ছোট্ট ঘরে। অনেক রাতে পায়ের আওয়াজে হুঁশ যেন সামান্য ফিরল। অনেকগুলো মানুষ একে একে ঢুকে এলো ঘরে। একজন পুরোহিত, জনা তিনেক অচেনা সন্ডা মার্কা লোক আর ছোট বাবু। পুরোহিত এগিয়ে এসে আমার মুখের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। ঠোঁট নেড়ে কিছু মন্ত্র উচ্চারণ করে চলে গেলেন। শেষটায় উঠে দাঁড়িয়ে বললেন, সময় আসন্ন ছোট বাবু, অমাবস্যার বলি প্রস্তুত। আজ মধ্যরাতেই আমি খ্যাপাতান্ত্রিককে খবর করছি। আমি মনে মনে হাসলাম কেবল। এই ভালো, মায়ের সেবায় যদি বলি হই সেটাই জীবনের পরম পাপ। আমিও মাঝরাতে অপেক্ষায় রইলাম। বুড়ি কিছু ফলমূল আর জল এনে সামনে রাখলো, কিন্তু মন থেকে কার ইচ্ছে তখন পুরোপুরি চলে গিয়েছে। শুধু একটা আক্ষেপ রইল, আমাকে বলিতে ছড়তে হচ্ছে ময়লা হয়। বুড়ি লাল পাড় সাদা শাড়ি, সিঁদুর, মালা এনে পাশে রাখলো, বলল, এগুলো পরে নিও,
সধবার বেশে বলি হবে, বেশি বেগরবাই করো না। আমি বিধবা, এই পোশাক আমি আর গ্রহণ করব না। তাতে যদি আমাকে জোর করে মেরে ফেলে তো ফেলুক। বুড়ি নিঃশব্দে বেরিয়ে গেল। রাত তখন কত আমি জানি না। হঠাৎ হঠাৎ পদশব্দে সচকিত হয়ে উঠলাম। এই শব্দ আমার চেনা। গতকাল রাতে আমার ঘরে যে ঢুকেছিল এই তার পায়েরই আওয়াজ। তবে কি আজ আবারও? না না না, আজ আমায় যদি মরতে হয় এই পাপীকে শেষ করে তবেই বলি হবে। আমার ঘরে ঢুকে এলো ছায়ামূর্তি। একটি মাত্র প্রদীপের সামান্য আলোয় যা দেখলাম তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার স্বামী, তিনি বেঁচে আছেন। ভিতরের সমস্ত অভিমান এক ঝটকায় দৌড় খুলে যেন বেরিয়ে এলো। আমি আছড়ে পড়লাম তার বুকে, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিয়ে তিনি বললেন, আমায় ক্ষমা করো, আমি তোমার ক্ষতি করলাম। আমরা আবার আমাদের দেশের বাড়ি ফিরে যাই। কথা শেষ না করে তিনি চুপ করলেন। আমি মাথা নিচু করে রইলাম। মনে মনে বললাম, হয় না। কেন হয় না? কে এর জন্য দায়ী? এই সমাজ আপনাদের। আপনারাই তো এই দণ্ডমুণ্ডের কর্তা। আসলে দোষ কারো নয়, দোষ আমার অদৃষ্টের। বেশ, তাই হোক। আজই তবে শেষ রাত হোক। বুড়ির রেখে যাওয়া শাড়ি সিঁদুরে নিজেকে শেষবারের মতো সাজালাম। যত যাই হোক, সদমা মরা সব মেয়েরই কাম্য। ঠাকুরের বেদির সামনে বসে বললাম, ওরা বলেছে আমি অপবিত্র, কারণ আমি শ্মশান পেরিয়ে এসেছি। আমি মায়ের ঘাটে গেছিলাম, কি দোষ হলো তাতে? আমাকে কেন ছুলেন না আপনি? আমার স্বামী দেবতা কোনো উত্তর দিলেন না, কেবল পিছন ফিরে তাকাচ্ছেন বারে বারে, যেন কিছুর জন্য অপেক্ষা করছেন। তার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। আমি শেষবারের জন্য শুধু বললাম, আমাকে কি বাঁচতে দেবেন না আপনারা? আমি কি দোষ করলাম? আমায় যারা ময়লা করলো তাদের কেউ কিচ্ছু বলবেন না, শুধু আমাকে? কিন্তু কিন্তু আমি যে শুধু আপনাকেই ভালোবেসেছিলাম। এবার সমবেত পদধ্বনি শুনতে পাচ্ছি। এর পাশাপাশি আকাশ বিদীর্ণ করা কাসর আর ঘন্টার শব্দ। বলির সময় আসন্ন। ঠাকুর মশাই আর খেপা তান্ত্রিক তাদের কাজ শুরু করবেন। আমার বিদায়ের সময় হলো। ছায়ার চোখে জল। আমার বুক ফেটে যেতে লাগলো। আহা আহা বেচারি। নিজেকে সামলে নিয়ে কোনো মতে বললাম, সবই তো বুঝলাম মা, কিন্তু তুমি এই তরঙ্গে আটকে পড়লে কি করে? আমার স্বামী, সেই আমাকে যেতে দিল না। মানে? ঘরে কে কে উপস্থিত হলেন? মন্দিরের পুরোহিত, খেপা তান্ত্রিক, ছোট বাবু, আরো কয়েকজন। মধ্যজ্জা, চতুর্দিক নিস্তব্ধ। আমার স্বামী এক পাশে সরে দাঁড়ালেন। ছোট বাবু তার ট্যাগ থেকে একটি ছোট থলি বার করে তার হাতে দিলেন। বললেন, যেমন কথা দিয়েছিলাম পুরো 2000 আছে। খ্যাপাতান্ত্রিক বলেছিল তোর বউ যেন বলির আগে তোকে একবার দেখে যেতে পারে, তাই তোকে ডেকে পাঠিয়েছিলাম। এবার তুই যেতে পারিস। আমি অবাক চোখে কেবল চেয়ে আছি। খ্যাপাতান্ত্রিক লক্ষ্য করে বলল, বলির আগে ওর মনেও যেন কোনো সংশয় না থাকে ছোট কর্তা। তোমাকে এনেছিলাম অন্য উদ্দেশ্যে, কিন্তু এখন তুমি অন্য কাজে লাগবে।
তোমার স্বামী তোমাকে 2000-এ বেচে দিয়েছে আমাদের কাছে। তোমার বলি দিয়ে মায়ের চরণে অর্পণ করব, তারপর তোমার চামড়া ছাড়িয়ে সেটা আমার কাছে রাখব। এক বিশেষ মনোবাসনা পূর্ণ হবে তাতে। খ্যাপাতান্ত্রিক যথাযথ বিধান দেবেন। নিজের অজান্তে দু চোখের কোল বেয়ে কখন যে অশ্রুবিন্দু গড়িয়ে এসেছে নিজেই খেয়াল করিনি। আমার নিজের স্বামী শুধুমাত্র টাকার জন্য এত পাষণ্ড। আমি শুধু মুখ তুলে অস্ফুটে বললাম, কিন্তু কিন্তু আমি কেন? যে নারী বহু পুরুষ স্পর্শে অপবিত্র হয়ে গেছে তার আত্মা অপবিত্র আর বিশৃঙ্খল হয়। তার উপর তুই কালা পুকুরে রাত কাটিয়েছিস। তোর মধ্যে দুষ্ট আত্মা নিঃসন্দেহে প্রবেশ করেছে। তুই এখন অনেক শক্তিশালী। কেবলমাত্র বলির মাধ্যমেই তোর দেহ ও আত্মা মুক্তি পাবে। এরপর তোর আত্মাকে পুনরায় দেবীত্বে উত্তরণ করা হবে। তখন তোর শক্তি শতগুণ বৃদ্ধি পাবে। তোর শরীরের চামড়া তখন অমূল্য। সেই চামড়া ছোট কর্তার বিশেষ এক মনোবাসনা পূরণের কাজে প্রয়োজন। প্রস্তুত হ তুই। আমার জগৎ তখন অন্ধকার হয়ে গিয়েছে। কারো কোনো কথায় আমার আর কানে আসছে না। আমি যেন গভীর সমাধিতে লীন হয়ে যাচ্ছি। মা কালীর মূর্তি যেন নিজেই আমাকে গ্রাস করতে উদ্যত হয়েছেন। তার কালো অঙ্গে বিলীন হলেই যেন আমার মুক্তি। সদবা থাকার স্বাদ আমার ঘুচেছে। আমার কপালের সিঁদুর নিজের হাতে মুছে দিতে দিতে মনে মনে মায়ের উদ্দেশ্যে বললাম, মা গো, মা, আমার সমস্ত কালিমা যেন তোমায় মিশে যায় মা, মা গো। আমার ইন্দ্রিয় এবার সচকিত হয়ে উঠল। হ্যাঁ, ঠিক। প্রথম দিন দেখে এই কালী মূর্তিতে কি যেন একটা অসঙ্গতি আছে বলে মনে হয়েছিল, কিন্তু কিছুতেই ঠাহর করতে পারছিলাম না। আজ পরিষ্কার বুঝতে পারছি মায়ের কপালের সিঁদুরের রং কালো। কে যেন কালিমা লেপে দিয়েছে সেখানে। তবে কি এই কারণেই এই মূর্তি বাতিল করে দেওয়া হয়েছিল? ছায়া আবারও অস্ফুটে বলল, আমার স্বামী হাতে টাকার থলি ঝুলিয়ে আমার দিকে একবার অবজ্ঞার দৃষ্টি তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ছোট বাবু খ্যাপাতান্ত্রিকের উদ্দেশ্যে বললেন, এবার কি বাবা? খ্যাপাতান্ত্রিকের সেই লোলুপ দৃষ্টি আমি আজও বলিনি। সে চিবিয়ে চিবিয়ে বলল, ঘর ফাঁকা কর। এই কন্যাকে দেবীর কাছে বলি দেওয়ার আগে পুরুষতান্ত্রিক শক্তি দিয়ে সিদ্ধ করতে হবে। এই ভোগ ওকে আরো শক্তিতে পূর্ণ করে তুলবে। একে একে সবাই ঘর থেকে চলে গেল। রইলাম শুধু আমি আর খ্যাপাতান্ত্রিক। পাষণ্ড কোথাকার, যত সব অবাস্তব আর বিকৃত চিন্তা ভাবনা। আমার শরীর জ্বলে উঠল। এই কারণেই তান্ত্রিক সমাজ আজ সাধারণ মানুষের বিরাগ ভাজন। নারীর অসম্মান কোনো শাস্ত্র সমর্থন করে না। হাতে আর এক মুহূর্ত সময় নেই। আমি আয়নার দিকে তাকিয়ে বললাম, তোমার ব্যথা আমরা বুঝেছি তারা। তোমায় মুক্তি দিতে কি করতে পারি বলো? আমার যথাসাধ্য আমি করব। আমার স্বামীকে আমি আজও ক্ষমা করতে পারিনি। ব্রজেন আমার বাহু চেপে ধরে বলল, আর দেরি করা চলবে না। নিজের স্বামীকে সে প্রাণের অধিক ভালোবেসেছিল, তাই সে প্রবঞ্চনা সহ্য করতে পারেনি। এই কারণেই সে আটকে গিয়েছে এই কালী মূর্তিতে। তাই দেখো, মায়ের কপালের সিঁদুরের রং কালো হয়ে গেছে। এই জন্যই এই মূর্তি বাতিল করে দেয়া হয়েছিল। নিজস্ব অপরাধবোধ, ব্যর্থতার, প্রতিহিংসার আত্মবিলম্বে বন্দী হয়ে পড়েছে সে। এই আত্মা যদি নিজেকে দেখে, নিজের ভুল মেনে নেয়, তবেই সে মুক্তি পাবে। মা, তুমি নিজেকে মুক্ত করো। তা না হলে পৃথিবীর কোনো শক্তি নেই যে এই কাজ করতে পারবে। তোমারই ভুল মা। তোমার স্বামী কোনো দিনই তোমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি।
তার জীবনে তোমার কোনো গুরুত্বই নেই। শুধু শুধু তাকে শাস্তি দেওয়ার জন্য তুমি কষ্ট করে নিজেকে আটকে রাখবে কেন? এ তোমার ভুল ধারণা। নিজের ভুল স্বীকার করো, তোমার মুক্তি হোক। সময়ের উপর ভরসা রাখো মা। তুমি যা করতে চাও সময় তা কখনো না কখনো নিজেই করবে। বিশ্বাস রাখো তারা। এবার তুমি চলে যাও আলোয়। তোমার জন্য প্রার্থনা করছি। এদিকে দেখো, আমি অপর একটি আয়নায় প্রতিবিম্ব ফেলে তাকে সেই আয়নায় নিজেকে দেখতে দিলাম। একে তন্ত্রের ভাষায় বলা হয় অন্তর্বিম্ব। আয়নার প্রতিচ্ছবিতে সে নিজেকে দেখতে পেল। সে ভয় পায়নি, শুধু কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। অস্ফুটে বলল, আমি এখন যাই, কিন্তু তাকে তাকে আমি মাফ করতে পারবো না কখনো। সে তার কৃতকর্মের শাস্তি পাবে, আমি সাক্ষী রইলাম। এরপরেই তার প্রতিবিম্ব এক দীর্ঘশ্বাসের মতো গঙ্গার বাতাসে মিশে গেল। ব্রজেনের হাতের আয়নাও সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল চারপাশে। তারই একটা টুকরো ব্রজেনের কবজিতে গভীর ক্ষত রেখে গেল। তারানাথ তার গল্প শেষ করল। কিশোরী আবারও বলল, আর রজনীবালার কি হলো? তোমরা দেখছি ছোকরা রজনীবালার প্রতি নজর বেশি। সে আজও বেঁচে আছে। তার ভাড়া বাড়ি মেরামত করা হয়েছে। সেখানে কান্নার আওয়াজ আর শোনা যায় না। গল্পটা ভালো ঠাকুরমশাই, তবে তন্ত্রমন্ত্রের চেয়ে যেন সামাজিক বেশি হয়ে গেল। তুমি কি ভেবেছ তন্ত্রমন্ত্র সমাজের বাইরের জিনিস? খুঁজবুক কোথাকার। কিশোরী দাঁত বের করে হাসতে লাগলো। তারানাথ খোলা জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল চুপ করে। রাত বাড়ছে, এবার তো উঠতে হয়। সে কথা তারানাথকে বলতে যাব এমন সময় সে বলে উঠল, তোমরা কি ভাবছো গল্প এখানেই শেষ? না হে, আরো আছে। কিন্তু আজ যে অনেক রাত হয়ে গেল। আরে দূর, পুরুষ মানুষের কাছে আবার রাত কি হে? যত রাতই হোক, দুই বন্ধুতে ঠিক চলে যাব। আপনি শুরু করুন, মানে শেষ করুন ঠাকুরমশাই। প্যাকেট থেকে একটা পাসিং শো বের করতে করতে তারানাথ বলল, ঘটনাটা ঘটেছিল এর ঠিক 4 মাস পরে। রজনীবালার কথা প্রায় ভুলেই গিয়েছি। আমি তখন চেনা এক পাট ব্যবসায়ীর বাড়িতে যজ্ঞের তদারকিতে ব্যস্ত। এমন সময় এক তরুণী সেখানে এলো। ব্যবসায়ীর কোনো আত্মীয়া হবে বুঝি। মেয়েটি শ্যামবর্ণা, দীঘল কালো চুল কোমর ছাড়িয়েছে, পান পাতার মতন মুখ, গায়ে হালকা পিত শাড়ি। কোথায় যেন আগে দেখেছি, ঠিক মনে করতে পারলাম না। আমার বরঞ্চ রজনীর কথা মনে পড়ল। মেয়েটি সোজা আমার সামনে এসে বলল, আপনি কি তারানাথ তান্ত্রিক? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সে বলল, আমার দাদু ছিলেন নিমতলার প্রাচীন কালী মন্দিরের পুরোহিত। কালী মন্দিরে সাধনা করতেন। আমি তার কাছেই মানুষ। আমি নিমতলা আর আমার দাদুর জীবনের নানান ঘটনা নিয়ে গবেষণা করছি। তোমার নাম কি মা? আমার নাম কৌশিকী। মা বাবা ছোটবেলায় মারা যান। আমি মানুষ হয়েছি এই বাড়িতেই। এটা আমার মামার বাড়ি। ও আচ্ছা, বেশ বেশ। কৌশিকী চুপ করে আমাকে নিরীক্ষণ করতে লাগলো। তার ইতস্তত ভাব আমার চোখ এড়ালো না। বললাম, তুমি কি আমার কাছে কিছু জানতে চাও? আপনি কি রজনীবালা দাসীকে চেনেন? হ্যাঁ, চিনি বই কি। সে খুব বিপদে আছে, শরীর চলে না। আপনার খোঁজ করছিল। গবেষণা সূত্রেই আমি তার বাড়িতে গিয়েছিলাম। পারলে একবার যাবেন। আমি আসি। আমার নাম মনে রাখবেন, কৌশিকী। আসি। আমায় আর কিছু বলার সময় না দিয়েই কৌশিকী হনহন করে যেমন হঠাৎ এসেছিল তেমনই ফিরে গেল। মনের মধ্যে খচখচ করতে লাগলো, রজনী, তার আবার কি হলো? তার সমস্যার সমাধান তো করে দিয়ে এসেছিলাম, আবার কি বিপদে পড়ল সে? আমি আর দেরি করলাম না।
পরের দিন সকালে গিয়ে হাজির হলাম রজনীর বাড়িতে। গিয়ে দেখি সত্যিই তার শরীরটা খারাপ, বিছানা ছেড়ে ওঠার শক্তিটাও তার নেই। আমি তার মাথার কাছে গিয়ে বসলাম। চোখের তলায় কালি এমনভাবে পড়েছে মনে হচ্ছে যেন কেউ কাজল লেপে দিয়েছে। তার মাথায় আলতো করে হাত বুলিয়ে বললাম, তোমারে কি হাল হয়েছে রজনী? এই অবস্থা কেন? আমার কথায় সে ডুকরে কেঁদে উঠল। কান্নায় তার শরীর কেঁপে কেঁপে উঠতে লাগলো। আমার কেমন যেন মনে হলো এ সেই রজনী নয় যাকে আমি 4 মাস আগে দেখেছিলাম। নিজেকে ততক্ষণে একটু সামলেছে রজনী। সরু চর্মহীন হাতে ভর দিয়ে সে কোনো মতে উঠে বসল। বলল, বাবা, আপনি চলে যাওয়ার পর অনেক ঘটনা ঘটে গিয়েছে। কি হয়েছে? আর আমাকে আগে খবর দাওনি কেন? সে যে আমাকে যেতে দেয়নি বাবা, আমাকে যেতে দেয়নি। যেতে দেয়নি? কে তোমাকে যেতে দেয়নি? তুমি কার কথা বলছো? হয়েছে বাবা, হয়েছে। যে রাতে আমার ঘরের নিচে কাঁদতো, সে এখন সব সময় আমার চারপাশে ঘুরে বেড়ায়। আমি তাকে দেখতে পাই বাবা, আমি তাকে দেখতে পাই। সে শুধু শাস্তি চায়। হ্যাঁ বাবা, আমি কবে থেকে তোমার এই অবস্থা? গত মাসের অমাবস্যায় সে প্রথম আমার ঘরে এলো। তারপর থেকেই কিছুতেই আমার আর কাজ ছাড়া হয় না। রজনীর কথাগুলো শুধু অসংলগ্নই নয়, মনে হচ্ছে যেন সে নিজে সেগুলো বলছে না, কেউ যেন তার মুখ দিয়ে কথা বলাচ্ছে। আমি বুঝলাম সেই আত্মা, সেই ছায়া সে আবার ফিরে এসেছে। আর এবার সে ফিরে এসেছে এই মেয়েটির ভেতর দিয়ে। কিন্তু ঠাকুরমশাই, কেন এই মেয়েটাকেই, মানে রজনীকেই বেছে নিল সে? তাও এতদিন পর হঠাৎ করে? সেটা পরে বুঝেছিলাম। যাকে আসছি সেই কথায়। আপনি কি করলেন? অবস্থা গতিক আমার ভালো ঠেকল না। সেদিন আবার সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝড় থেমে গেলেও বৃষ্টি কিন্তু অবিরাম পড়েই চলেছে। আমি মনস্থির করলাম সেই দিনটা রজনীর ওখানেই থাকব। তাকে রান্নার আয়োজন করতে বলে আমি গিয়ে উপস্থিত হলাম সেই জায়গাটাতে যেখানে আগেরবার যজ্ঞ করে ছায়াকে নিচ থেকে তুলে আনা হয়েছিল। এক পাশে বসে তার বলা কথাগুলো মনে করার চেষ্টা করতে লাগলাম। তন্ত্রের এই বিশাল সমুদ্রে আমার শিক্ষা আর কতটুকুই বলো, তবুও আমার জ্ঞান বলে বন্ধাত্মা বা নিষ্ঠিত আত্মা শক্তিশালী হলেও তারা সচরাচর কারোর ক্ষতি করে না, যদি না তার মধ্যে কোনোভাবে অন্য ভাব ঢুকিয়ে দেওয়া হয়। এই আত্মা প্রতিশোধ পরায়ণ এবং অসমাপ্ত বাসনার অধিকারী হলেও সে একটি নির্দিষ্ট বস্তুতে আটকে রয়েছে। তার প্রতি যে অন্যায় অবহেলা হয়েছে তা সে মেনে নিয়েছে, শুধু তার স্বামীকে সে ক্ষমা করতে পারেনি। আর যেহেতু সে তার স্বামীকে মন থেকে সত্যি ভালোবাসত, তাই পারতপক্ষে সে কারো ক্ষতি করবে না বলেই আমার বিশ্বাস। কিন্তু প্রশ্ন হলো, এখন সে কি চায়? কেন সে চলে যাবার 3 মাস বাদে আবার ফিরে এলো? নির্দিষ্ট বস্তুতে আটকে রয়েছে তারা, নির্দিষ্ট বস্তু। হঠাৎ আমার সেই কালী মূর্তির কথা মনে পড়ল। ব্রজেন বলেছিল ওই কালী মূর্তিতেই আটকে পড়েছিল তারা। সেটা কি আজ রজনীর ঘরে দেখলাম? না, সেটা তো সস্থানে নেই বলেই মনে হলো যেন। আমি তাড়াতাড়ি ফিরে গেলাম রজনীর ঘরে। সে তখনও খাটের উপর বসে রয়েছে আলুথালু বেশে। চোখের উদাস ঘোলাটে দৃষ্টি জানালা দিয়ে আকাশের পানে চেয়ে যেন কোনো অজানাকে জানার চেষ্টা করছে। আমি তার সামনে গিয়ে বললাম, সেই মা কালীর মূর্তিটা কোথায় রজনী? এই ঘরে ওই ভাঙা চৌকির উপরই তো ছিল, আজকে নেই কেন? রজনী কয়েক মুহূর্ত চুপ করে রইল, কিছু যেন মনে করার চেষ্টা করল। তারপর বলল, তারপর হঠাৎ করে একজন যেন এলো,
আমার কাছ থেকে ওই মূর্তিটা। আবারও গভীর চিন্তায় তলিয়ে গেল রজনী। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। বুঝতে বাকি রইল না, ওই কালী মূর্তিটি এখান থেকে সরে যাওয়াতেই তারার আত্মা রজনীকে নিজের অবলম্বন করে তুলেছে। তার মধ্যে দিয়েই সে নিজেকে প্রকাশ করতে চাইছে। ওই মূর্তি বেহাতে পড়লে অনেক কিছু হতে পারে। সবার আগে জানা দরকার কে মূর্তিটা সরালো, তার প্রকৃত উদ্দেশ্যই বা কি। ইহার আপনার কাছে এমন কি? চোখ বুঝলেই তো অতীত ভবিষ্যৎ আপনি দেখতে পান। এখন কথাগুলো তুমি এখানে বসে ঠাট্টার ছলে বলছো বটে, কিন্তু সে সময় যদি তুমি সেখানে উপস্থিত থাকতে তাহলে বুঝতে সেখানকার পরিস্থিতি তখন কতটা জটিল ছিল। যদি রজনীর অবস্থা তখন নিজের চোখে দেখতে তাহলে বুঝতে পারতে। আপনি কিশোরীর কথা ছাড়ুন না, ও তো ওই রকমই, আপনি বলুন। আমি রজনীকে নানাভাবে প্রশ্ন করে দেখলাম, কিন্তু সে আর কিছুই মনে করতে পারল না। উপায় না দেখে তখনকার মতন ক্ষান্ত দিলাম। দুপুরে সামান্য ভাতে ভাত ফুটিয়ে দুজনে গ্রহণ করলাম। 3 দিন পর কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা মূলত রাত্রিকালীন তান্ত্রিক সাধনার জন্য পবিত্র এবং ভয়ঙ্কর এক মিলন ক্ষেত্র। এই অমাবস্যায় মন্ত্রের প্রয়োগ 10 গুণ ফলদায়ক হয়, কিন্তু ভুল হলে বিপদও 10 গুণ বেশি হয়। নিষ্ঠিত আত্মার মুক্তি বা বন্ধনের জন্য আদর্শ একটি দিন। অনেক মতলবী তান্ত্রিক কখনো কখনো নিষ্ঠিত আত্মা বা ছায়া নিজের কাছে ডেকে তাদের শক্তি গ্রহণের চেষ্টা করে। কাজে কিছু একটা গোলমাল যে এখানে চলছে সেটা বেশ বুঝতে পারলাম। কিন্তু তার আগেই যা করার আমাকে করতে হবে। তারাকে মুক্ত করার এই শেষ সুযোগ। ঘরের বাকি অংশে চোখ বুলিয়ে আর কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। আলনাটা নিজের জায়গাতেই আছে, পাশের দেওয়ালে সেই গ্রুপ ফটোটাও। সেটার কাছে গিয়ে ভালো করে দেখলাম। উপরের কাঁচে জমে থাকা ময়লাগুলো পরিষ্কার করে দিলাম। কিন্তু এই ছবিতে কি কিছু আছে যেটা আগে মনে হয়নি? এক মনে খুঁটিয়ে বেশ কিছুক্ষণ দেখলাম, না তেমন কিছু তো। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে রইলাম। ইতিমধ্যেই লক্ষ্য করেছি রজনীর পরিস্থিতি সময়ের সাথে সাথে একটু একটু করে খারাপের দিকে চলেছে। সে যেন ধীরে ধীরে উন্মাদ হয়ে যাচ্ছে। তার আচরণ ও কথার অসংলগ্নতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমার বুঝতে বাকি রইল না, কৌশিকী অমাবস্যার রাতে রজনী পুরোপুরি ওই আত্মার কবলে বন্দী হয়ে পড়বে, আর তখন মেয়েটিকে বাঁচানো এক প্রকার অসম্ভব হয়ে উঠবে। সাঁঝ গড়াতেই আমি রজনীকে নিয়ে গেলাম নিমতলার সেই আগের জায়গাতে। আমি সেখানে একটা শুদ্ধি ক্রিয়া আয়োজন করলাম। প্রথমে গরুড় মন্ত্র, তারপর কালী কৃপা স্তোত্র। রজনীকে এক পাশে বসিয়ে তার চারদিকে আঁকলাম ছত্রচূড় ত্রিভুজ, যেখানে আত্মা প্রবেশ করতে পারে না। পরে অসিততন্ত্রের গভীরে ডুব দিলাম। সময় বয়ে চলল। গঙ্গার দিক থেকে এক ঝলক শীতল হাওয়া বয়ে এলো। সঙ্গে সঙ্গে নিয়ে এলো মরা পোড়ানোর তীব্র উগ্র গন্ধ। প্রথমটা ভাষা ভাষা কিছু ছবি ফুটে উঠল। রজনী তার ঘরের মেঝেতে বসে রয়েছে, সে কথা বলছে কারোর সঙ্গে। তারপরে একটা হাত দেখতে পেলাম, সেটা রজনীর ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একবার ডান দিকে, একবার বাঁ দিকে। দুবার সেটা রজনীর মাথার কাছে গিয়ে ছুঁয়ে এলো। পাশাপাশি চলছে খুব অস্ফুট একটা মন্ত্রোচ্চারণের শব্দ। বুঝতে পারছি এই হাতটা যারই হোক সে রজনীর পূর্ব পরিচিত, কিন্তু আমি হাতের মালিকের মুখ দেখতে পাচ্ছি না কেন? এটা কি করে সম্ভব? হাতটা এবার ঘরের পূর্ব দিকে ঘুরে সেই চৌকির কাছে গিয়ে থামল। মা কালীর মূর্তিটি যথাস্থানে বিরাজমান। হাতটা নিচের দিকে নেমে গিয়ে এসে সেটা তুলে নিল। লোকটার পরনে ফুল হাতা আলখাল্লা জাতীয় পোশাক ছিল। নিচু হবার দরুন টান পড়ায় হাতের কবজির কাছটায় আলখাল্লার হাতাটা একটু উঠে এলো কয়েক পলকের জন্য। হঠাৎ আমার চমক ভাঙল। বৃষ্টি আবার কখন যেন শুরু হয়েছে। খুব জোরে একটা বাজ পড়ল আশেপাশে কোথাও। দুজনেই ভিজে স্নান করে গিয়েছি। আর এক মুহূর্ত দেরি না করে রজনীকে নিয়ে ফিরে এলাম তার ঘরে।
রাত তখনও বেশি হয়নি। আমি নিজের বাড়িতে ফিরে যাওয়ার যথেষ্ট সময় পাব। রজনীকে বললাম, তোমার মঙ্গলের জন্যই তোমাকে দুদিন এই ঘরে বন্দি থাকতে হবে। আমি তালা দিয়ে যাচ্ছি, কাল এক সময় ফিরে আসব। কষ্ট করে একটা দিন এভাবেই তোমাকে কাটাতে হবে। আমায় ক্ষমা করে দিও তার জন্য। রজনীর উত্তরের অপেক্ষা না করে আমি বাইরে এসে দরজায় তালা দিয়ে দিলাম। কাজটা কার বুঝতে পারলেন না তো ঠাকুরমশাই? কিশোরীর কথায় পাত্তা না দিয়ে তারানাথ বলল, ব্রজেনের কথা মনে পড়ল, তাকে এখন দরকার। পরের দিন সকাল হতেই ছুটলাম তার চেম্বারে। সেই দিন ছিল শুক্রবার। চেম্বারে ভিড় খুব একটা ছিল না। ব্রজেন আমাকে দেখে চোখের ইশারায় অপেক্ষা করতে বলল। আমি একপাশে চুপ করে বসে রইলাম। ঘর ফাঁকা হলে ব্রজেন হাত ধুয়ে এসে সামনে বসে বলল, বলো তারানাথ, আবার কি সাহায্য প্রয়োজন? রজনীকে তোমার মনে আছে নিশ্চয়ই? রজনী? হ্যাঁ হ্যাঁ, আছে বই কি। তার কি হলো আবার? আরেকবার তাকে পরীক্ষা করতে যেতে হবে। তার অবস্থা তেমন সুবিধের নয়। কালই গিয়েছিলাম তার কাছে। তুমি আবার কেন গেলে? তুমি খবর পেয়েছিলাম সে অসুস্থ, তাই। তা বেশ তো, তাকে পরীক্ষা করতে আমার কোনো আপত্তি নেই। কবে যেতে হবে বলো? কাল। কাল কৌশিকী অমাবস্যা, প্রশস্ত দিন। অমাবস্যার সাথে শরীর খারাপের কি সম্পর্ক? তা বেশ, তাই হবে। ওর ওই নিমতলার বাড়িতেই তো? হ্যাঁ, সেখানেই। কথা শেষ করে উঠে পড়লাম। আরও কিছু আয়োজন করা বাকি, সেগুলো সেরে নিতে হবে। পরের দিন দুপুরের পর আমি গিয়ে হাজির হলাম রজনীর ওখানে। দরজা খুলে দেখি রজনী তার খাটেই শুয়ে রয়েছে। মুখ চোখ আরও শুকিয়ে গিয়েছে। বেচারি মেয়েটা। কিছু ফলমূল আগের দিন রেখে গিয়েছিলাম, সেগুলো সেভাবেই পড়ে রয়েছে দেখলাম। কাছে গিয়ে বললাম, রজনী, আজ অনেকে আসবেন, তুমি একটু গুছিয়ে নাও। হ্যাঁ, আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু এইটুকু না করলেই নয়। ওঠো। সে বাধ্য মেয়ের মতন কোনো মতে তার শীর্ণ শরীরটা তুলে বসল। আমি বললাম, সন্ধ্যার আগেই তোমার একটু স্নান করা প্রয়োজন। যদি পারো দেখো চেষ্টা করে। উত্তর না দিয়ে রজনী ঘরের বাইরে চলে গেল। আমি সাথে আনা জিনিসগুলো একপাশে নামিয়ে রাখলাম। সন্ধ্যার একটু আগেই ব্রজেন এসে উপস্থিত হলো, আর তার প্রায় পিছন পিছনই আরও একজন অপরিচিত মানুষ এসে ঘরে ঢুকল। বয়স 60-এর আশেপাশে, মাঝারি উচ্চতা। আমি অবাক হয়ে ব্রজেনের দিকে তাকালাম, সেও অবাক। আগন্তুকের দিকে ঘুরে বললাম, আপনি? আমি রঘুনাথ যাদব, এই বাড়িটি আমারই। আমার সংশয় দূর হলো। একে আমি খবর পাঠিয়েছিলাম। নমস্কার করে বললাম, ও আসুন আসুন, আমি আপনাকে খবর করেছিলাম। কিন্তু কেন? এত জরুরি তলব কেন? আমি কিছুই বুঝতে পারছি না। টেলিগ্রামে লিখেছিলেন রজনীবালা আমার এই বাড়ি দখল নিতে চায়, তাড়াতাড়ি না এলে বাড়ি হাতছাড়া হবে। এর মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরে জানতে পারবেন। ব্রজেন হাঁ করে আমার দিকে তাকালো। বুঝলাম সেও এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। আমি মৃদু হেসে বললাম, আমায় মাফ করবেন রঘুনাথবাবু, এমন করে না লিখলে আপনি কোনোদিনই আর এই বাড়িতে পা দিতেন না, তাই বাধ্য হই। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি, দেখি কে আটকায়। তার হয় না রঘুনাথবাবু, আপনাকে আজ এখানে থাকতেই হবে। আপনাকে আমার প্রয়োজন। আমি শক্ত করে রঘুনাথের হাত চেপে ধরলাম। আমার চোখের চাহনিতে এমন কিছু হয়তো ছিল। রঘুনাথের বিদ্রোহী হাত আমার হাতে নিজেকে ছেড়ে দিল। কথার মাঝেই রজনী এসে ঘরে ঢুকল। হঠাৎ অপরিচিত রঘুনাথকে দেখেই সে নিজেকে গুটিয়ে নিল। আমি বললাম, তুমি বোধহয় এনাকে কোনোদিনও দেখনি রজনী। ইনি এই বাড়ির মালিক রঘুনাথ যাদব। রজনী গভীর দৃষ্টিপাত করল রঘুনাথের দিকে। রঘুনাথ আমাদের সকলের উপর একবার জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, আচ্ছা,
তাহলে এই মেয়েটি রজনীবালা? এই মেয়েটি রজনীবালা কিংবা কিংবা হয়তো অন্য কেউ। খুব তাড়াতাড়ি সেটা পরিষ্কার হবে। আমি সকলকে নিয়ে মাটিতে গোল হয়ে বসলাম। তারপর বললাম, আজকের কৌশিকী অমাবস্যার রাতে আমরা একটা বিশেষ প্রক্রিয়া করব। তার সুফল বা কুফল দুটোরই সম্ভাবনা রয়েছে। তবে আমি আশা রাখি যা যা ঘটবে তা তা ভালোর পক্ষেই থাকবে। আচ্ছা রঘুনাথ, আপনি কি জানেন যে আপনার বাড়িতে বা তার আশেপাশে একটি আত্মা বন্দী হয়ে রয়েছে? হ্যাঁ, আমাকে রজনীবালা একবার বলেছিল বটে, তবে আমার মনে হয় সেটা তার মনের ভুল। আজ রাতেই সেটা টের পাবেন। আমি সেই আত্মাকে মুক্তি দেব কথা দিয়েছি। সে আপনার ব্যাপার, আপনি কি করবেন। আমাকে কেন এখানে আটকালেন? কারণ এই বাড়ি আপনার। এখানে কিছু সংঘটিত হলে সেখানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। সময় এগিয়ে চলল। আমি আর ব্রজেন সমস্ত আয়োজন সম্পন্ন করলাম। আজ আর আমরা বাড়ির বাইরে গেলাম না। রজনীর ঘরেই পূজা করার মনস্থির করেছি। সেই মতন প্রস্তুত হয়ে আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আসনে গিয়ে বসলাম। ব্রজেনের দিকে তাকিয়ে বললাম, আজ আর সেই কালী মূর্তিটি আমাদের কাছে নেই ভাই ব্রজেন। সেটা কেউ নিয়ে গিয়েছে। সে কি, কেন? খুব সম্ভবত আজকের দিনে তার শক্তিকে পুরোপুরি নিজের বশে করার উদ্দেশ্যে। তার আগেই তারার বন্দী আত্মাকে আমাদের মুক্তি দিতে হবে, যদি না তোমার আপত্তি থাকে। আমার আপত্তি কিসের তারানাথ? আমি যজ্ঞের কাজ শুরু করলাম। শুরু হলো মন্ত্রোচ্চারণ। আমার উল্টো দিকে রজনী, ডান পাশে রঘুনাথ। যজ্ঞের ধোঁয়ায় রজনীর মুখটা মাঝে মাঝে অস্পষ্ট হয়ে মিলিয়ে যাচ্ছে। আমি রঘুনাথের দিকে তাকিয়ে বললাম, আজ যাকে আমরা ডাকব তার নাম তারা। সে এই বাড়িতেই একসময় বন্দী ছিল। তাকে বলি দেওয়া হয়েছিল সেই কালী মূর্তির সামনে, যেটা কয়েকদিন আগে কেউ নিয়ে গিয়েছে। ও সব জানে, ওকে কিচ্ছু বলতে হবে না। ও সব জানে। আমি অবাক বিস্ময়ে তাকালাম তার দিকে। রজনীর শরীরে যেন আগের বল ফিরে এসেছে। সেই রোগ শীর্ণ দুর্বলতা আর নেই। গলাটা একটু ফ্যাসফ্যাসে। আমি বললাম, ও কি জানে রজনী? সেটা ওকে জিজ্ঞাসা কর। কি রঘুনাথ, আপনি কি জানেন? রঘুনাথের গলার স্বরও এখন বদলে গিয়েছে। সেই তেজ আর নেই। সেখানে এসে মিশেছে ভয় আর অনিশ্চয়তা। সে আমতা আমতা করে বলল, আমি 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 কিছু জানি না তো। আমি কিছু জানি না। আমি রজনীর মুখ লাল। সেটা যজ্ঞের আগুনে নাকি ক্রোধে সেটা আমার জানা নেই। সে আঙুল তুলে বলল, ও জানে এই বাড়িতে ঠিক কি হয়েছিল। ও তো এসেছিল এখানে। ওই নিয়েছে মূর্তিটা। এবার রঘুনাথ মূর্তিটা বের করে দেবেন কি? ওটা আমাদের প্রয়োজন। না হে, ওটা রঘুনাথ নেয়নি। যে নিয়েছে তাকে আমি দেখিনি বটে, কিন্তু তার হাতের কবজিতে গভীর ক্ষতের দাগ এখনো ঠিক মতন শুকিয়ে যায়নি। মানেটা খুব সহজ ব্রজেন। মূর্তিটা তুমি নিয়েছ। তন্ত্রমন্ত্রে তোমার আগ্রহের কথা কারো অজানা নয়। ছায়াপথ আর তার মধ্যবর্তী তরঙ্গ নিয়ে তোমার গবেষণা হয়তো একসময় নতুন মাত্রা যোগ করবে। কিন্তু তাই বলে তুমি আমাকে কিছু না জানিয়ে চুরি করবে? তুমি তো জানতে তারার আত্মা ওই কালী মূর্তিটিকে অবলম্বন করে রয়েছে। সেই মূর্তি সরিয়ে নিলে সে যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটাও তুমি খুব ভালো করেই জানতে। আর তোমার এই কাজের ফল যে রজনীকে ভোগ করতে হবে সেটাও তোমার অজানা ছিল না। তাই তুমি রজনীর শরীরটাকে বন্ধন করে গিয়েছিলে, যাতে তারার আত্মা পুরোপুরি তাকে কবজা করতে না পারে। তুমি কি আরো শক্তি সঞ্চয় করতে চাইছো? কি কারণে? একজন নামী ডাক্তার হয়ে শেষটায়? আমি জানি সেই মূর্তি তোমার সাথেই আছে। সেটা আমার ফেরত চাই। আমি একটা পরীক্ষা করার জন্য সেটা নিয়েছিলাম ভাই তারানাথ। কোনো বাজে উদ্দেশ্য আমার ছিল না। হয়তো তাই, আবার হয়তো নাও হতে পারে।
তোমার বিশ্বাসযোগ্যতা আমার কাছে নষ্ট হয়ে গিয়েছে। এই বিষয়ে তোমার সাথে আর কোনো আলোচনা আমি করতে চাই না। আমার কোনো কাজে আর তোমাকে আমি ডাকবো না। বিশ্বাস করো, আমার কোনো খারাপ আমার যে সেটা এক্ষুনি চাই ব্রজেন, না হলে তারানাথটাকে আমি মুক্তি দিতে পারবো না। ব্রজেন আর কোনো কথা না বলে পাশে রাখা একটা থলি থেকে কালী মূর্তিটা বের করে সামনে রাখলো। আমি তাকে খুব স্পষ্ট করে বললাম, এবার তুমি এসো ব্রজেন, তোমার আর কোনো প্রয়োজন আমার নেই, এখানে তোমার আর থাকার দরকার হবে না। ব্রজেন মাথা নিচু করেই উঠে দাঁড়ালো। তার ঠোঁট দুটো সামান্য কাঁপছে। হয়তো সে শেষ পর্যন্ত নিজের কর্মের সপক্ষে কোনো যুক্তি দিতে চাইছিল, কিন্তু শোনার ইচ্ছে বা সময় কোনোটাই আমার ছিল না। সে তো জানতো কোনোভাবে যদি ওই কালী মূর্তি সরিয়ে ফেলা হয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে রজনী, কারণ এই মূর্তির পর রজনী একমাত্র যে তারার আশেপাশে ছিল। তাও সে এই কাজ করলো কেন? শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্যে? এ আমি মানতে পারি না। আমার নীরবতা ও জেদ বুঝতে পেরে ব্রজেন ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রঘুনাথ এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার বলল, আমিও তাহলে যেতে পারি? আমার আর কোনো কাজ নেই নিশ্চয়ই? আমি তো কোনো মূর্তি চুরি করিনি। না, আপনার যাওয়া হবে না, আপনার অন্য কাজ আছে। চুপ করে বসুন এখন। ধূপ ধুনোর গন্ধে বাতাস ভারী হয়ে উঠছে। তারার আত্মা এখন অতিরিক্ত বদ্ধ হয়ে গিয়েছে। ব্রজেন কালী মূর্তি নিয়ে চলে যাওয়ায় সে এখন রজনীর মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে চাইছে। প্রতীকী উপায়ে তার মুক্তির কাজ সম্পূর্ণ করতে হবে। এখন দুটি কাজ আমাকে করতে হবে। সে যে কাজ শেষ করতে পারেনি তার হয়ে সেই কাজ সম্পন্ন করা, এবং কালী মূর্তিটি আগুনে পুড়িয়ে মুক্তির প্রতীক তৈরি করা। তাহলেই একমাত্র তারার মুক্তি সম্ভব। যজ্ঞের আগুন নিভু নিভু হয়ে এসেছে। আমি বেশ কিছুটা ঘি তাতে ছড়িয়ে দিলাম। আগুনের শিখা আবার লকলকিয়ে বেড়ে উঠল। আমি রজনীর দিকে তাকিয়ে বললাম, আমি এখন তারাকে আহ্বান করব, তুমি খুব সাবধানে বসবে। যদিও তোমার চতুর্দিকে আমি গণ্ডি করে দিয়েছি, কারো কোনো ডাকে সাড়া দেবে না, কেমন? তাহলেই কিন্তু বিপদ। রজনী বাধ্য মেয়ের মতো নীরবে মাথা ঝাঁকালো। শুরু হলো পূজার দ্বিতীয় পর্যায়। আজ আমার কাছে চন্দনের প্রলেপ দেওয়া কাঁচের আয়না নেই। আজ আমি একা, চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে তারাকে ডাকতে লাগলাম। আজ যদি সে না আসে তাহলে কিন্তু তাকে মুক্তি দেওয়া আর সম্ভব হবে না। সে আটকে থাকবে ওই তরঙ্গের মধ্যেই। কতক্ষণ কেটেছে জানি না, হয়তো মধ্যরাত আসন্ন। ভিতরে ভিতরে ক্লান্ত বোধ হচ্ছে খুব। এসবের একটা ধকল আছে, এটা তো জানো। আর ধৈর্য রাখতে পারছি না। এমন সময় ঘরের ভিতরে যেন একটা বাতাস পাক দিয়ে উঠল। কেউ যেন ফ্যাস ফ্যাসে গলায় ডাকলো, রজনী, রজনী, এসো। আমার বুকের ভিতর ধুকপুকুনি বেড়ে গেল। তাকে সময় মতন করায়ত্ত না করতে পারলে আর একজনের মহা বিপদ ঘনিয়ে আসবে। আমি সংশয় নিয়ে চোখ মেলে চাইলাম, কিন্তু যা দেখলাম তাতে আমার মতন শক্ত মনের মানুষও আঁতকে উঠবে। রঘুনাথ মাটিতে চিত হয়ে পড়ে রয়েছেন, আর তার বুকের উপর চেপে বসেছে রজনী। চোখের দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তার একটা হাত রঘুনাথের মুখ চেপে ধরেছে। রঘুনাথের সামান্য আওয়াজ করার ক্ষমতাও আর নেই। ভয়ে আতঙ্কে সে তখন বাকরুদ্ধ। রজনীর অপর হাতে একটা বড় ছুরি। সে তার হাত ক্রমশ উপরে তুলছে। আমি বাধা দিয়ে বললাম, এ কাজ করো না তারা, দাঁড়াও। ওর পাওনা শাস্তি দিয়ে আজ আমার মুক্তি, আপনি সাক্ষী রইলেন। কথা শেষ হতে না হতে রজনী হাতে ধরা ছুরিটা সমূলে গেঁথে দিল রঘুনাথের বুকে। ফিনকি দিয়ে রক্ত ছিটকে গেল চারিদিকে। কয়েকটা মুহূর্ত রঘুনাথের শরীরটা স্থির হতে সময় নিয়েছিল ঠিক 10 সেকেন্ড। আমি আসনেই বসেছিলাম। আতঙ্কিত যে একেবারে হইনি তা বলবো না।
এবার কি আমার পালা? কিন্তু দেখলাম রজনী আস্তে আস্তে উঠে দাঁড়ালো। সে এখন একেবারে শান্ত। তারপর আমার দিকে ফিরে বলল, আমার কাজ শেষ, এবার আমার মুক্তি। আমি যদিও বিষয়টা আগেই আন্দাজ করতে পেরেছিলাম, তাও বললাম, রঘুনাথকে মারলে কেন তারা? এই লোকটাই আমার স্বামী। আমার বলি হয়ে যাওয়ার পর ছোটবাবু এই বাড়িটা এই শয়তানটাকে দিয়ে দিয়েছিল, কিন্তু এইখানে সে কোনোদিনই থাকতে পারেনি। ভয় পালিয়ে গিয়েছিল আমাদের দেশে, ভাগলপুর। আমি 40 বছর অপেক্ষায় ছিলাম, একদিন না একদিন ওকে ঠিকই আসতে হতো। আমার প্রতিশোধ পূর্ণ হলো। আজ আমার অপেক্ষার অবসান হলো। আপনি সাক্ষী রইলেন। আমি জানি, তাই ওকে ভুল খবর দিয়ে এখানে নিয়ে এসেছিলাম। সম্পত্তি বেদখল হয়ে যাওয়ার কথা না বললে সে কোনোদিনই এখানে ফিরে আসতো না। টাকার লোভের চেয়ে বড় লোভ তো আর নেই। আপনি ওকে খবর দিয়ে এনেছিলেন? আপনি জানতেন? যেদিন প্রথম এই ঘরে এসেছিলাম সেদিন ছায়া তরঙ্গে তোমার পিছনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। পরে তোমার কাহিনী শোনার পর বুঝেছিলাম সেদিন ঘরে যে দাঁড়িয়েছিল সেই তোমার স্বামী। এরপর কদিন আগে যখন রজনীর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে আসি, ঘরের দেওয়ালে টাঙানো পুরনো ছবিটার দিকে চোখ গেল। প্রথম দিনও ছবিটা ওখানেই ছিল, সেদিন খেয়াল করিনি। ছবিতে যে লোকটা মাঝখানে দাঁড়িয়েছিল তাকেই আমি সেদিন তোমার পিছনে দেখেছিলাম। রজনী বলেছিল এই ছবিটা তার আসার আগে থেকেই ছিল, সে আর খুলে ফেলেনি। কাজেই তখনই বুঝতে পেরেছিলাম ভাগলপুরে গিয়ে লুকিয়ে থাকা এই রঘুনাথই তোমার স্বামী। কিন্তু তুমি যে নিজের হাতে ওকে শেষ করে দেবে সেটা আমারও চিন্তায় আসেনি। ওকে যে শেষ হতেই হতো আমার হাতে। এই যে মায়ের আশীর্বাদ। মায়ের আশীর্বাদ? বলির হাড়ি কাঠ গলায় দেওয়ার আগে মায়ের দিকে তাকিয়ে শুধু বলেছিলাম, মা, এ অন্যায় তুমি দেখলে তুমি আমায় স্থান দাও। আমি নিজের হাতে যেন এই পাপের শেষ করতে পারি। মা নিজে অভয় হস্ত তুলে ধরলেন। তারপর আর আমার কিছুই মনে নেই। শুধু মনে আছে গাড়ির শক্ত কিছু একটা এসে ধাক্কা দিল। বুঝেছি, তোমাকে আশ্রয় দিয়েছিলেন মা স্বয়ং, তাই তার সিঁথি কালো হয়ে গিয়েছিল। তাকেও মন্দির থেকে বের করে দেওয়া হয়েছিল। এদিকে রাত শেষ হতে চলেছে, হাতে আর সময় নেই। একটা বিশেষ পূজা করে তারার আত্মাকে মুক্তি দিতে হবে, তবেই রজনীর মুক্তি। আমি যোগাসনে বসে বললাম, এবার সত্যিই তোমার যাওয়ার সময় হয়েছে মা। এই ছায়া তরঙ্গ থেকে নিজেকে তুমি ছিন্ন করো। তোমার কাজ সাঙ্গ হয়েছে। এবার এই কালী মূর্তিটি আগুনে পুড়িয়ে মুক্তির প্রতীক তৈরি করব আমি। তোমার যাত্রাও শেষ হবে সেই সঙ্গে। তুমি মন থেকে প্রস্তুত হও। তার প্রয়োজন নেই বাবা, আমি নিজেই চলে যাব। মায়ের মূর্তি আবার প্রতিষ্ঠিত হবে, আবার আগের মতন পূজিতা হবেন তিনি। মা আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন এত বছর। আপনি এর দায়িত্ব নিন। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তারা বলল, এবার আমি আসি, আপনাকে আমার মনে থাকবে। কথা বলতে বলতেই রজনী মাটিতে আছড়ে পড়ল। কপাল কেটে রক্ত ঝরতে শুরু করেছে। তার সিঁথি ভেসে যেতে লাগলো তাজা রক্তে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। মাকে প্রণাম করতে গিয়ে আরো অবাক হলাম। কি দেখলাম জানো? দেখলাম মায়ের কালো সিঁথি আবার রাঙা হয়ে উঠেছে ধীরে ধীরে। তারার সত্যি মুক্তি হয়েছে। মা তার আগের অবস্থায় আবার ফিরে যেতে শুরু করেছেন। আনন্দে আমার মতন লোকের চোখ থেকেও জলের ধারা গড়িয়ে পড়ল।
এ দৃশ্য দেখা যে কত জন্মের পুণ্যের ফল, তা তোমরা আজকালকার ছেলে ছোকরারা বুঝবে না, বুঝবে না। তারানাথ তার গল্প এবার শেষ করল। লক্ষ্য করলাম এখনো তার দু চোখ ছলছল করছে। কিশোরী গল্প শুনতে শুনতে আতশোয়া হয়ে গিয়েছিল। এবার উঠে বসল, বলল, দারুণ হয়েছে, এই গল্পটা সত্যি অনেকদিন মনে থাকবে। আর সেই মেয়েটি কি যেন নাম, হ্যাঁ কৌশিকী, তার সাথে আর দেখা হয়নি। সেই তো আপনাকে খবরটা দিয়েছিল। তার কাছে আপনি একটু হলেও ঋণী, কি বলুন? কৌশিকী, তার ঋণও শোধ করে দিয়েছিলাম। কি করে ঠাকুর মশাই? সেও ভূত প্রেত ছিল নাকি? না হে, সে যে কি ছিল আজও আমি বুঝিনি। প্রথম দিন তাকে দেখে আমার মনে হয়েছিল আগে কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছিলাম জানো? কোথায়? মা কালীর সেই মূর্তি আর কৌশিকীর মুখের আশ্চর্য মিল। সেই যেন আমাকে পুনরায় ঠেলে দিয়েছিল নিমতলার শ্মশানের দিকে। সেই যেন মনে করিয়ে দিয়েছিল কৌশিকী অমাবস্যার কথা। সেই তিনি তো মা। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বললাম, তার খোঁজ আর করেছিলেন পরে? অবশ্যই। পরের মাসেই আবার সেই পাট ব্যবসায়ীর বাড়িতে গিয়েছিলাম পুজোর কাজে। তাকে জিজ্ঞেস করায় তিনি বলেছিলেন কৌশিকী নামে, বা আমি যে চেহারার বর্ণনা দিয়েছিলাম তেমন কেউ ওই বাড়িতে নেই এবং কোনোদিন ছিলও না। তাহলে ঋণ শোধ হলো কি করে? মায়ের সেই মূর্তি আবার প্রতিষ্ঠা করে, বললে বিশ্বাস করবে কিনা জানি না, মন্দির প্রতিষ্ঠার দিন সন্ধ্যায় যখন মহা ধুমধাম করে আরতি হচ্ছে, আমি পিছনে দাঁড়ানো মানুষের ভিড়ে কৌশিকীকে দেখেছিলাম। তার মুখে স্মিত হাসি, হাতে সেই অভয় মুদ্রা। জীবনে তো এইগুলোই পাওয়া। আর কি চাই, আর কি চাই? কিশোরীর হঠাৎ কি হলো জানি না, সে শটান হয়ে শুয়ে পড়ল। ঠাকুরমশাই, একটা আর্জি ছিল। সেটা কি? আগে আজকের রাতটা একটু আশ্রয় দিতে হবে। সামান্য খিচুড়ি হলেই হবে, বেশি চাহিদা নেই। কিন্তু এই গল্পের পর এতটা পথ এই রাতে অসম্ভব। এই বিভূতি, তুমিও না হয়। কথা শেষ না করেই চোখ বুঝল কিশোরী। আমি আর তারানাথ পরস্পরের মুখ চেয়ে হেসে উঠলাম। কিশোরী পারেও বটে।